আসসালামু আলাইকুম। ভাই, আমি এখন যে ঘটনাটি বলবো, তো ঘটনাটি আমাদের রাজবাড়ী জেলার ঘটনা দিয়ে আমি শুরু করবো আজকে আমার ফার্স্ট স্টোরিটা। আমাদের রাজবাড়িতে রাজবাড়ি একদম প্রান্তিক পর্যায়ে, ঠিক বালিয়াকান্দি উপজেলার ঠিক আগের দিকে একটা বিশাল একটা বিল পড়ে। ওই বিলের ঘটনা আমি এর আগে অবশ্য বলেছি। ওখানে একটা গ্রাম আছে, নাম হচ্ছে বারেক গ্রাম। তো বারেক গ্রামের একটা ঘটনা, সেটা হচ্ছে, এটা অনেক আগের রাসেল ভাই, এটা সম্ভবত ব্রিটিশ পিরিয়ডের ঘটনা। এটা ওই এলাকার লোকজনের মুখে একটা মিথ, মানে একটা পৌরাণিক কাহিনীর মতো হিসেবে প্রচলিত আছে। আমি রাসেল ভাই প্রথম 2011 সালের দিকে আমার ওই বাড়িগ্রামের পাশে আমার এক আত্মীয় বাড়ি আছে, আমার এক বন্ধু আছে, নাম হলো আসাদুজ্জামান রনি, যে যার বাড়ি ওই কাছাকাছি আর কি। ও একদিন নৌকায় নিয়ে বর্ষাকালে আমাকে ঘুরতে নিয়ে গেছিল ওই বিলে। তো ওই অনেক দূর যাওয়ার পরে, প্রায় 2 কিলোমিটার ভিতরে যাওয়ার পরে, ও আমাকে একটা জায়গা দেখিয়েছিল, বলছে এই জায়গায় একটা ঘটনা আছে, একটা ভৌতিক ঘটনা। আমি পরে বিভিন্ন সময় ভুলে গেছি কি ঘটনা ছিল, আমার মনেও ছিল না, আমি ভুলে গেছিলাম। আমি ওই বিষয়টা আমি পরে মনে করে আমি রিসেন্টলি ঘটনাটি কালেক্ট করেছি আর কি। আশা করি সবার ভালো লাগবে রাসেল ভাই। ঘটনাটি ওই আমাদের যখন দেশ ভাগও হয়নি ওই সময়ের, কারণ ওই সময়ে বারেক গ্রামটা রাসেল ভাই বর্ষাকালে যেটা হয় সেটা হলো ওই টোটালটাই পানির নিচে চলে যায়। ওখানে যারা যে সমস্ত লোকজন থাকেন আর কি ওই এলাকায়, ওনারা ওই মাটি ফেলে ফেলে ওই জায়গাটা উঁচু করেন, যেখানে ওনারা থাকবেন আর কি, ওটা উঁচু। আর যখন বর্ষাকাল শেষ হয়ে যায় তখন কিন্তু বিশাল পতিত জায়গা পড়ে থাকে, সেখানে ওনারা ফসল টসল ফলান আর কি। আর ওই বাড়িগুলো উঁচা করার ওই সুবাদে রাসেল ভাই প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এক একটা করে পুকুর রয়েছে। যেহেতু পুকুরের মাটি দিয়ে ওই জায়গাটা ওনারা উঁচা করে ওখানে বাড়ি করেছেন, প্রত্যেকটা বাড়ির সামনে আপনি একটা করে পুকুর পাবেন, এখনো পাবেন সেখানে। তো রাসেল ভাই যখন ওখানে ওই সময়টাতে লোকজন কি করতো, বিশেষ করে বর্ষাকালে, আমরা জানি রাসেল ভাই বর্ষাকাল যখন বৃষ্টি হয় তখন দেখা যায় কি, আমরা কিন্তু জানি যে ওই পুকুর থেকে কই মাছ, টাকি মাছ, শোল মাছ এগুলো কিন্তু উঠে আসে পানির সাথে সাথে। তখন কিন্তু ওই অনেকে কিন্তু ওই মাছগুলো ধরতে যায়। তো ওই গ্রামে একজন লোক ছিল রাসেল ভাই, ওই লোকটার নাম অনেক আগের, তো লোকটার নামটা আমি সংগ্রহ করতে পারি নাই যে আসলে এক্সাক্ট ওনার নামটা কি ছিল আর কি। তো উনি ওই বর্ষাকালে ওই যখন বৃষ্টি হতো উনি বুঝতে পারতেন যে এখন হয়তো বা পুকুর থেকে মাছ টাছ হয়তো উঠে উঠে আসবে আর কি। তো উনি কি করতেন, উনি ওই বের হতেন। আর ওই সময় রাসেল ভাই ওই টর্চ লাইট ছিল না ওনার। তো ওই সময় যেটা করতেন সেটা হলো, গরিব মানুষ তো, ছাতাও ছিল না। ওই আমরা যে এলাকায় যেটাকে বলে মান কচু বলি আর কি, বিশাল বড় কচুর পাতা। তো উনি ওনার বাসার পাশে পান কচু ছিল, উনি ওইগুলো ছিঁড়ে নিয়ে মাথায় দিয়ে, যাতে পানি না পড়ে আর কি, তো ওটা মাথায় দিয়ে যেতেন। ওই সময় স্থানীয় ভাবে একটা আছে, এক ধরনের প্রদীপের মতো হারিকেন। তো ওই সময় ওই রকম হারিকেনও ছিল না, ওই যে আমরা যে হারিকেন গুলো দেখি। তো ওই সময় সিকিম নামক এক ধরনের একটা জিনিস ওই সময় ছিল, ওনারা নিজেরা বাঁশ টাস দিয়ে এরকম একটা প্রদীপের মতো বানাতেন আর কি, যাতে করে। তো ওইটা উনি হাতে নিয়ে বের হয়েছেন। তো বের হওয়ার পরে হাঁটছেন, হঠাৎ করে উনি একটা পুকুরের কাছে যখন চলে আসেন, আসার পরে দেখে বিশাল আকৃতির একটা শোল মাছ, অসম্ভব রকমের বড়। তো উনি চিন্তা করলেন যে এই একটা মাছ, এ তো পুরো গ্রামের লোকে খেয়ে শেষ করতে পারবে না। কিন্তু রাসেল ভাই চিন্তা করেন, এই মাছটাকে তো এইভাবে, এর তো গায়ে অনেক শক্তি, আমি তো এইভাবে হঠাৎ করে ধরে নিয়ে যেতে পারবো না, ও তো লেজে বাড়ি দিয়ে আমাকে ফেলে দেবে। তো উনি চিন্তা করলেন, আমি বাসা যেহেতু আমার কাছে, দ্রুত যাই, তো গিয়ে একটা টেটা নিয়ে আসি। আসলে টেটা তো মোটামুটি সবাই চেনে আর কি, একটা টেটা নিয়ে আসি। তো উনি সত্যি দ্রুত বাসায় গেলেন এবং টেটা নিয়ে আসলেন। টেটা নিয়ে আসার পরে উনি দেখলেন যে না, মাছ ওই জায়গায় আছে, ওখান থেকে মুভ করে নাই। তো উনি যেটা করেন রাসেল ভাই, ওই টেটা দিয়ে মাছের ঘাড়ের কাছে একটা আঘাত করেন। তো আঘাত করার সাথে সাথে মাছটা একটা তার স্বরে একটা আর্তনাদ করে ওঠে। এমনি মাছ তো আসলে নরমালি শব্দ করতে পারে না, ওরকম আর্তনাদ করে উঠে সাথে সাথে এক লাফ দিয়ে একটা পুকুরের মধ্যে চলে যায়। তো উনি চিন্তা করেন, হারে মাছটা ধরতে পারলাম না। কিন্তু পুকুরে যে গেছেন, মাছটা যে গেছে কোন পুকুরে, এটা তো উনি মার্ক করে রেখেছে, যাক পুকুরে যেহেতু গেছে, সারা রাত আমি পাহারা দেবো যেন আবার উঠে না আসে, সকালবেলা গ্রামবাসীদেরকে নিয়ে এই মাছটা ধরবই আমি। রাসেল ভাই সকালবেলা গ্রামের অন্য লোকদেরকে খবর দেন যে এই পুকুরের মধ্যে একটা বড় আকৃতির মাছ আমি কালকে আঘাত করেছি টেটা দিয়ে, এটা এই পুকুরেই আছে, আসলে আমরা সবাই জাল দিয়ে মাছটা ধরি। তো রাসেল ভাই ওখানে যারা ইয়াং আরো যারা ছিল সবাই খুব উৎসাহ নিয়ে
জাল টাল ফেলে মাছ ধরার মানে আয়োজন শুরু করেছে। তো সত্যি রাসেল ভাই বেশ কিছুক্ষণ পর যখন জাল ফেলেছে, মানে বড় একটা মাছের মানে উপস্থিতি তারা টের পেয়েছে পুকুরে। আচ্ছা, তো ওরা অনেক কষ্টে সত্যি রাসেল ভাই মাছ ওটা ধরেছে। ধরার পরে যখন উপরে উঠিয়ে এনেছে, দেখেছে আসলে অনেক বড় একটা শোল মাছ। তখন ওরা বলে যে এবার আমরা যেহেতু সবাই মিলে ধরেছি, এটাকে আমরা সবাই টুকরা টুকরা করে আমরা আমাদের মতো ভাগ করে নিব। এখন আসলে গ্রামে তো ওই গ্রামটা খুব বেশি বড় না, ছোট গ্রাম, মাত্র 50 থেকে 55টা ফ্যামিলির বসবাস ছিল ওখানে। এখন মাছ ধরেছে হয়তো বা 30-40 জন। এখন ওনারা এসে বলছে আমরাও তো গ্রামবাসী, আমাদেরকেও কিছু ভাগ দাও। কিন্তু যারা মাছ ধরেছে বলে যে না, আমরা এত কষ্ট করে ধরেছি, তোমাদেরকে দেব না। তখন ওনারা ভাগছে, এক পর্যায়ে তাদের সাথে কথা কাটাকাটি করে রাগ করে বাসায় চলে যায়, ওনারা আর নেন নাই। ভাই মাছটা ধরার পরে যখন সিদ্ধান্ত হলো এত বড় মাছ মানে বটি দিয়ে তো কাটা যাবে না, বড় কুড়াল দিয়ে মাথাটা আলাদা করতে হবে। তখন কুড়াল দিয়ে যখন মাথা আলাদা করতে হঠাৎ করে দেখেন খুবই বৃদ্ধ একজন মহিলা এসে হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছে ওখানে এসে। বলে মাছটা তোমরা মেরো না, মাছটা ছেড়ে দাও। বলে যে বুড়ি বলে কি, তুমি কোত্থেকে আসছো, তোমাকে তো চিনি না, আগে কোনো দেখি নেই। বলে আমার বাড়ি পাশের গ্রামে, শুনলাম যে এরকম একটা মাছ তোমরা ধরছো, তো এই জন্য চলে আসলাম, মাছটা মেরো না, মাছটা তুমি ছেড়ে দাও তোমরা। বলে পাগল নাকি, এত কষ্ট করে ধরলাম এত বড় একটা মাছ, এটা এখন ছেড়ে দিব না, এটা সম্ভব না। তো বুড়ি যখন বারবার নিষেধ করতেছিল, তখন তারপরও কথা শুনতেছিল। এক পর্যায়ে লোকজন ক্ষিপ্ত হয়ে বুড়িকে মানে এক পর্যায়ে মানে একরকম ঘাট ধরেই ওখান থেকে সরিয়ে দেয়। কিন্তু বুড়ি বারবার ফিরে আসতেছে যে মাছটাকে মেরো না। কিন্তু বুড়ির কথায় কেউ কর্ণপাত করে নাই। মাছটাকে কাটা হয়, টুকরো টুকরো করে কাটা হয়। কাটার পরে যারা ওখানে ছিল, যারা মাছ ধরেছে, সবাই মোটামুটি ভাগযোগ করে সবাই নিয়ে যায়। রাসেল ভাই নিয়ে যাওয়ার পরে ওখানে সবাই বাসায় গিয়ে রান্না টান্না করে খায়ও সেই মাছ। রাত যখন হয়ে গেছে রাসেল ভাই, গভীর রাত, হঠাৎ খুব মানে মায়াবী কণ্ঠে মানে খুবই মানে কান্নাকাটি করছে একজন মানে মহিলার আওয়াজ তারা শুনতেছে। সবাই বলতেছে মানে সবাই মানে ওইখানে গ্রামের অনেকেই সেটা শুনেছে, মানে প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে গেছে, বললো যে আমার ছেলেটাকে এইভাবে তোরা মেরে ফেললি, এটা কি ঠিক হলো? কতবার তোদেরকে নিষেধ করলাম, আমার কথাটা শুনলেই না তোরা। হ্যাঁ, এবং যে শাস্তি তোরা পাবি, যে অন্যায় তোরা করেছিস, হ্যাঁ এটা তোরা শাস্তি অবশ্যই তোদেরকে পেতে হবে। এরকম খুবই কান্নাকাটি করছিল। এবং আসলে ভাই ওই সময় জানালা যারা খুলেছে মানে দেখেছে যে একজন বৃদ্ধ মহিলা, ওই যে বৃদ্ধ মহিলাটা, উনি মানে যতটুকু দেখা গেছে উনারই মনে হয়েছে, উনি মানে লাঠিতে ভর করে ওই রাসেল ভাই যে মাছ যেহেতু অনেক বড় ছিল, তার মাছের যে ভিতরের মেরুদণ্ড বা কাঁটাগুলো তো অনেক বড় বড়, তো প্রত্যেকটা বাড়ির পাশে উনি যাচ্ছেন, গিয়ে ওই কাঁটাগুলো সংগ্রহ করতেছেন আর কান্নাকাটি করতেছে যে এইভাবে আমার ছেলেটাকে তোরা মেরে ফেললি, এটা ঠিক হইল না। রাসেল ভাই সকালে যখন গ্রামের অন্য সদস্যরা যারা সকালবেলা খেতে কাজ করতে গিয়েছে, ওনারা দেখে খেতে ওনাদের সাথে অনেকেই কাজ করতে আসেন নাই। আজব ব্যাপার, এরা তো সকালে এত দেরি করে না। সবাই জিজ্ঞেস করে অমুককে দেখেছে, বলে তো না। আর একজন জিজ্ঞেস করে না, তাকেও দেখি নাই। দেখে যে মানে কালকে যে লোকগুলো মাছ ধরেছিল বা মাছের ভাগ বাটোয়ারা করেছিল, এদের একজনও খেতে কাজ করতে আসে নাই। ইনাদের কাছে খুব অবাক লাগে, কি ব্যাপার ওরা খেতে কাজ করতে আসতেছে না কেন, তো দেরি হওয়ার কথা না। তো কয়েকজন কৌতূহলী হয়ে বাড়িতে যান তাদের বাড়িতে। এখন দেখে যে বাড়ির ঘর দরজার ভিতর থেকে সব বন্ধ করা, এবং তাদের যে গোয়ালে যে গরু ছাগল আছে সেগুলোকেও সকালে কোনো খাবার দেওয়া হয় নাই। সেগুলো মানে তাদের স্বরে ক্ষুধায় চিৎকার করতেছে। এখন তারা যখন বাইরে থেকে বারবার নক করার পরে এক পর্যায়ে দরজা ভেঙেই ঘরে ঢোকে একটা ফ্যামিলির, গিয়ে দেখে রাসেল ভাই ওই ফ্যামিলিতে মানে প্রত্যেক সদস্য মারাত্মক জল বসন্তে আক্রান্ত হয়ে সবাই বিছানায় শয্যাশায়ী। তখন আর একটা বাড়িতে গেল, দেখে সেখানেও একই অবস্থা। এইভাবে রাসেল ভাই ওই দিন যারা প্রত্যেকেই ওই যে মাছ খেয়েছিল, যেটা প্রত্যেকটা ফ্যামিলিতে একই ঘটনা ঘটেছে। এবং রাসেল ভাই ওনারা মাত্র 2 দিনের মাথায় মারা যায়। আর আসলে জল বসন্ত ওইটা যখন মানে হওয়া শুরু হয়, একটাই আছে না যে ওটা কিন্তু সারা গ্রামে ছড়িয়ে পড়ে। তখন লোকজন ভয়ে, যারা মানে জীবিত ছিল বা যাদের হয় নাই, ওনারা তাড়াতাড়ি করে গ্রাম থেকে সরে পড়া শুরু করে। এবং ওনারা কিন্তু 2 দিনের মধ্যে রাসেল ভাই যারা ওই মাছ খেয়েছিল ওই ফ্যামিলিগুলো একদম মরে সবাই মারা গেছে, সবাই শেষ। এখন ওনারা ওই গ্রাম ওইখান থেকে পাশে চলে যান।
তাদের ভিটামিনটি ছিল যে না এখানে আসলে আবার জল বসন্ত হতে পারে, চতুর্দিকে একটা আতঙ্ক, জল বসন্ত ছড়িয়ে পড়তে পারে। কিন্তু রাসেল ভাই অন্য কারো কিন্তু জল বসন্ত হয় নাই, শুধু ওই কয়টা ফ্যামিলিতেই হয়েছিল। তারপর রাসেল ভাই আর একটা ঘটনা যেটা, সেটা হচ্ছে যে এই ঘটনা ঘটার পরে ওই গ্রামের লোকজন তো সব যারা জীবিত ছিল, খুব বেশি তো ছিল না, 50-55টা ফ্যামিলি ছিল আর কি, ওনারা পাশের গ্রামে শিফট করেন আর কি। আর ওই সময় তো প্রচুর জায়গা পতিত ছিল, ওই সময় তো এরকম মানে ব্যক্তি মালিকানা এত জায়গা ছিল না, প্রচুর পতিত পড়ে থাকতো। তো সুতরাং ওনারা পার্শ্ববর্তী জায়গায় ওনারা শিফট করে ফেলেন। তারপর আসলে ভাই যেটা হয় সেটা হলো ওই যে গ্রামটা সবাই যে যার বাড়িগুলো উঁচু করছিল, দেখা যাচ্ছে যে মানে প্রতিদিন একটু একটু করে ওই মাটির লেয়ারটা একটু একটু করে নিচে নেমে যাচ্ছে, আস্তে 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 নিচে নেমে। দেখা যায় কয়েক মাসের মধ্যে রাসেল ভাই ওই যে বাড়িগুলো মানে টোটাল ওই গ্রামের যতগুলো উঁচু বাড়িগুলো ছিল সব আস্তে আস্তে এমন একটা পর্যায়ে নেমে আসছে বাড়ির লেয়ার গুলো, যে বর্ষা আসলে ওই এইগুলো টোটালটাই পানির নিচে চলে যাবে। আচ্ছা, এইভাবে রাসেল ভাই একটা সময় ওই টোটাল গ্রামটাই বর্ষার সময় পানির নিচে চলে যেত দীর্ঘ সময়। এই যে একটা মাছ খাওয়া নিয়ে যে একটা গ্রামে এত লোক মারা গেল, এইভাবে যে একটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেল, ওটাতে একটা অভিশপ্ত একটা জায়গা ছিল। আজও ওখানে এই ঘটনাগুলো মানে অনেকের মুখে মুখে ফেরে, হয়তোবা যার সাথে ঘটেছিল তার নামটা অনেকে ভুলে গেছে, সে নামটা এখন জানা যায় না। তো আসলে আমি একটা জিনিস আমি এই ঘটনাটা শোনার পরে একটু ফিল করলাম, সেটা হলো যে মাতৃত্ব এমন একটা জিনিস, সেটা মানুষের বেলাই হোক, কোনো পশু পাখির বেলাই হোক, বা কোনো জিনের বেলাই হোক, মাতৃত্ব এমন একটা জিনিস যে সেটা সবার বেলায় একই রকম থাকে। যেমন ওই মাছটাকে যখন ওরা ধরতে গেছিল, ওই বৃদ্ধ মহিলা কত কান্নাকাটি করেছে, তারপরে কেউ কিন্তু তার কথা শোনে নাই। তো স্বাভাবিকভাবেই মানে এই ধরনের একটা অভিশাপ নেমে আসাটা, এটা তো একদম মানে সাধারণ একটা ব্যাপার। কিন্তু আমার কাছে খুব অবাক লাগছে যে ওই মহিলাটা কি আকুতি মিনতি যে তাদেরকে কিছু করেছিল, যে তার সন্তানকে যেন হত্যা না করা হয়, কিন্তু কেউ ওটা ভ্রুক্ষেপই করেনি। এখন রাসেল ভাই বারেক গ্রাম যেটা বিশাল বিল আছে, সাধারণত ওইটুকুতে যদি মানে রাতের বেলা অনেকে মাছ ধরে, তো এই যে বর্ষাকাল এখন তো মাছ এখন ধরে আর কি, বড় ধরনের যদি কোনো এই ধরনের শোল মাছ টাছ পায় ওরা কিন্তু ছেড়ে দেয়, ওরা কিন্তু ধরে না ওটা, এখনো কিন্তু এটা ধরে না। এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি লালমনিরহাট থেকে। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন তার নাম হচ্ছে হাশেম। তার বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায়। সম্ভবত কারণে তার গ্রামের নাম বলা যাচ্ছে না। রাসেল ভাই, আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল আজ থেকে 15 বছর আগে। ঘটনাটা ঘটেছিল হাশেম ভাইয়ের বাবার সাথে। তিনি তার বাবার কাছ থেকে ঘটনাটা শুনেছেন। তো হাশেম ভাইয়ের বাবা তখন বেশ জোয়ান মানুষ ছিলেন, গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি। ওনার কাজ ছিল পাশের হাটে গিয়ে পাইকারি দরে কলা বিক্রি করা। তো একদিন হাট থেকে ফিরতে ওনার বেশ রাত হয়ে যায়। রাত তখন আনুমানিক 1টা হবে। তো হাতে একটা টর্চ লাইট আর একটা আর হলো কাঁধে হচ্ছে খালি কলার ঝুড়ি তিনি নিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে বাসায় আসতেছিলেন। তো গ্রামে ঢোকার আগে একটা বিশাল বিল পড়ে, যেটার নাম স্থানীয়রা বলে যে হলো মরা বিল। তো রাসেল ভাই, মরা বিল আসলে এই নামটা অনেক জায়গায় শোনা যায়। তো এই সেম টু সেম ভাবে এই নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় এখানে আর কি এরকম একটা মরা বিল আছে। তো যেহেতু এটা 15 বছর আগের ঘটনা, তো এখন আসলে এই মরা বিল স্থানীয়রা বলে কিনা আমি জানি না। তো তিনি এভাবে আমাকে শেয়ার করেছেন। তো গ্রামে ঢোকার আগে একটা বিল পড়ে, আর যেটার নাম আছে স্থানীয়রা আসলে মরা বিল বলে। তো বিলের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। রাস্তাটার দুপাশে গভীর খাদ আর কচুরিপানা দিয়ে ঠাসা পানি। তো হাশেম ভাইয়ের বাবা যখন বিলের মাঝামাঝি এসেছেন, তখন তিনি লক্ষ্য করেন সামনে ঝোপের আড়ালে কেউ একজন করুণ সুরে কান্না করতেছে। তো তিনি ভাবলেন যে হয়তো কোনো পথচারী বা অন্য কেউ বিপদে পড়েছে। তো তার হাতে থাকা টর্চ লাইটটা দিয়ে তিনি সেখানে আলো ফেললেন। দেখলেন যে একটা ছোট্ট বাচ্চা ছেলে রাস্তার ধারে বসে ঝোপের দিকে মুখ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। তো এত রাতে বিলের মাঝে ছোট্ট বাচ্চাকে দেখে বেশ অবাক হলেন, যে ওনার খটকাও লাগলো। তো তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কিরে খোকা, তুই এখানে কেন? তোর বাড়ি কোথায়? তো বাচ্চাটা কোনো জবাব দিল না, শুধু কান্নার শব্দটা আরো বাড়িয়ে দিল।
তো ওনার মায়া হলো, তিনি বাচ্চাটার মাথা হাত দিতে যাবেন, ঠিক তখনই দেখলেন বাচ্চাটার কাঁধে দুই পাশে হাড়গুলো অদ্ভুতভাবে নড়ছে। মনে হচ্ছে যে চামড়ার নিচ থেকে কিছু একটা ছটফট করছে। তো হাশেম ভাইয়ের বাবা ভয় না পেয়ে আবারও সেই বাচ্চাটাকে ডাক দিলেন। এবার বাচ্চারা ধীরে ধীরে ওনার দিকে মুখ ফিরিয়ে তাকালেন, কিন্তু মুখটা দেখার সাথে সাথে ওনার হাত পা ঠান্ডা হয়ে এলো। বাচ্চাটার নাকে এবং মুখে কোনো চামড়া নেই, শুধু কাঁচা মাংসের মতো লাল হয়ে আছে, আর সেখান থেকে টুপটুপ করে রক্ত পড়তেছে। তো হাশেম ভাইয়ের বাবা এক মুহূর্তে দেরি না করে যান বাঁচানোর জন্য তিনি গ্রামের দিকে দিলেন এক দৌড়। তো কিন্তু তিনি যতই দৌড়াচ্ছেন মনে হচ্ছে রাস্তাটা আর শেষ হচ্ছে না। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো রাসেল ভাই, ওনার ঠিক পিছনে সেই কান্নার শব্দটা যেন এগিয়ে আসতেছে। তো হাশেম ভাইয়ের বাবা যখন দেখলেন রাস্তাটা কোনোভাবেই শেষ হচ্ছে না, তখন ওনার বুক ধড়ফড়ানিটা শুরু হয়ে গেল। তিনি তো ওই রাস্তা দিয়ে ছোটবেলা থেকে চলাচল করেন, তার একদম পরিচিত রাস্তা। বিলের এই রাস্তা বড় জোর 10 মিনিটের পথ, অথচ ওনার মনে হচ্ছে তিনি আধা ঘন্টা ধরে দৌড়াচ্ছেন। তো সবচেয়ে অদ্ভুত বিষয় কি রাসেল ভাই, টর্চের আলোটা বারবার তার কাছে মনে হচ্ছে যে ঝাপসা হয়ে আসতেছে, যেন ব্যাটারি শেষ হয়ে গিয়েছে এরকম। আবার একটু করে আলো আসতে বের হচ্ছে, আবার আলো কম হচ্ছে। তো পিছনে সেই কান্নার শব্দটা এখন একদম ওনার কানের কাছে চলে এসেছে। তার কাছে মনে হলো হাশেম ভাইয়ের বাবা সাহস করে একবার তিনি পিছনে টর্চ লাইটটা মারলেন। তিনি দেখলেন সেই বাচ্চাটা আর ছোট নেই, কুচকুচে কালো রঙের একটা অবয়ব, চার হাত পা কুকুরের মতো অদ্ভুত ভঙ্গিতে ওনার পিছনে দৌড়াচ্ছে। দৌড়ানো দেখে মনে হচ্ছে যে মানুষের শরীরে হাড়গোড় যেভাবে নড়ে, ওটা সেভাবে নড়ছে না, অস্বাভাবিকভাবে ভাঙাচোরার মতো নড়তেছে। তো হাশেম ভাইয়ের বাবা তখন মনে মনে খুবই ভয় পেলেন এবং তিনি মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। তিনি লক্ষ্য করলেন যে আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে পিছনে সেই বিভৎস খসখস শব্দটা এখন মনে হচ্ছে যে দূরে সরে যাচ্ছে। সেই কান্নার শব্দটা মনে হচ্ছে যে দূরে সরে যাচ্ছে। তিনি তার দোয়া পড়া থামলেন না, সমানে দৌড়াতে থাকলেন এবং দোয়া পড়তে লাগলেন। তো হঠাৎ ওনার মনে হলো রাস্তার পাশে সেই গভীর খাদের পানি থেকে কেউ একজন ওনার নাম ধরে ডাকতেছে, ও কাশেম, ও কাশেম, এদিকে আয়, এদিকে আয়, এভাবে আর কি নাম ধরে ডাকতেছে। তো ওনার বাবার নাম ছিল কাশেম। রাসেল ভাই, আমি প্রথমে বলতে ভুলে গেছি, ওনার বাবার নাম ছিল কাশেম। তো কিন্তু তিনি জানতেন এত রাতে বিলের পানির নিচ থেকে কেউ ওনাকে ডাকার কথা না। তো তিনি কান্না দিয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ হোঁচট খেয়ে রাস্তার উপরে পড়ে গেলেন। ওনার কাঁধের কলার সেই ঝুড়িটা ছিটকে পানির নিচে পড়ে গেল। মানে সেই যখন তিনি পড়ে গেছেন, তো ওই ঝুড়িটা পানির মধ্যে যে ছিটকে পড়ে যায় এবং সেখানে পড়ে যাওয়ার, তো ঝুড়িটা পানিতে পড়ার সাথে সাথে একটা বিকট শব্দ হলো, যেন বিশাল বড় কোনো পাথর কেউ পানিতে ফেলেছে এরকম। ঝুড়িটা ফেলে তো এরকম শব্দ হওয়ার কথা না, কিন্তু তিনি লক্ষ্য করেন যে তার ঝুড়িটা পানি পড়ার সাথে সাথে মনে হয় যে একটা বড় কোনো পাথর পানিতে ফেললে পানি যেরকম করে ছটকে যায় ওইরকম। তো হাশেম ভাইয়ের বাবা উঠে দাঁড়ালেন। তিনি দেখলেন যে খাদের সেই পানিটা প্রচণ্ডভাবে আলোড়িত হচ্ছে এবং সেখান থেকে পচা মাংসের মতো একটা তীব্র দুর্গন্ধ নাকে আসতেছে। তিনি আর পিছনে না তাকিয়ে একশোটে গ্রামের একদম প্রথম যে বাড়িটা, সেই বাড়িটা উঠানে গিয়ে আছাড় খেয়ে পড়েন এবং বাড়ির লোকজন শব্দ শুনে বের হয়ে আসে। তো তারা যখন ওনাকে উদ্ধার করে মাথায় পানি দিল, তখন ওনার জ্ঞান ফেরার পর উনি আসলে আসার পর অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো পরে ওনাকে যখন জ্ঞান ফেরানো হয়, তো দেখা গেল যে ওনার গায়ের গেঞ্জিটা একদম ফালা ফালা হয়ে ছিঁড়ে গেছে। তো তিনি বেশ অবাক হলেন যে এটা কিভাবে হলো। তিনি তো এমনিতে জাস্ট দৌড়াচ্ছিলেন, কিন্তু তার গায়ের কাপড়টা এইভাবে ছেঁড়া ফেরা হলো কেমনে। তো ওই যারা তাকে উদ্ধার করেছিল বা জ্ঞান ফেরালো, তখন তারা যখন জিজ্ঞেস করলো যে ভাই আসলে আপনি কে, আর আপনি এভাবে এসে এভাবে পড়ে গেলেন। তো পরে হলো
কিন্তু কাশেম ভাই বললেন যে আমি আসলে এরকম কলা বিক্রি করে মানে সমস্ত ঘটনাটা তিনি শেয়ার করলেন এবং তার বাড়ির ঠিকানাও তিনি বললেন এবং বলার পরে রাসেল ভাই আহ, তখন পরে হলো হাশেম ভাইয়ের বাবাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। তো এরপরে আসলে ওই কাশেম চাচার, আমি আসলে দুঃখিত, একবার চাচা একবার ভাই বলে ফেলেছি। এখানে যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন তার নাম হলো হাশেম আর তার বাবার নাম হচ্ছে কাশেম। তো এই জন্য আসলে একটু গোলমাল হয়ে গেছে রাসেল ভাই, তো এই জন্য আমি দুঃখিত। তো ওই কাশেম চাচা বাসায় আসার পর দেখেন যে তিনি একদম স্বাভাবিক, কোনো কিছুই নেই। মানে অনেক সময় আমি ঘটনা বলার পর দেখি যে ওই বাসায় আসার পর প্রচণ্ড শরীরে জ্বর আসে, এটা সেটা এই সমস্যাগুলো। তো রাসেল ভাই এই ধরনের কোনো সমস্যা সেদিন হয়নি, তিনি সেদিনের মতো করে ঘুমিয়ে পড়েন। যদিও তার স্ত্রী জিজ্ঞেস করছিল যে এত রাত হয়েছে কেন, তো তিনি বলেছেন যে এরকম ঘটনা হয়েছিল। তো যেহেতু কোনো কিছুই তার ইফেক্ট হয়নি, জাস্ট খালি তার জামা কাপড়টাই ছিঁড়ে গেছে আর কোনো কিছুই হয়নি, তো সেদিনের মতো তিনি ঘুমিয়ে পড়েন। তো রাসেল ভাই প্রথম 3 দিন 3 রাত কোনো সমস্যা হয়নি, একদম নর্মাল জীবনের মতো তিনি অতিবাহিত করেছেন। কিন্তু সমস্যা দেখা দেয় রাসেল ভাই 3 দিন পর। তিনি 3 দিন পর তিনি স্বপ্নে দেখতে শুরু করেন। রাসেল ভাই এখানে তিনি রাতে আসতেছেন বা যাচ্ছেন, এখানে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সমস্যা হচ্ছে রাসেল ভাই যখন রাত 1টা বাজে তখন তিনি স্বপ্ন দেখা শুরু করেন ঘুমের মধ্যে। তিনি দেখেন যে একটা বুড়ি মহিলা সে এসে কান্না করতেছে এবং বলতেছে যে তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস, আমি তোকে বাঁচতে দেব না, এরভাবে বলতেছে। এবং এই স্বপ্নটা ঘুরে ফিরে তিনি সারা রাত ধরেই দেখেন এবং সকালে সবকিছুই স্বাভাবিক। তো তিনি প্রথমত এটা ভাবলেন যে এটা হয়তো বা তার মনের ভুল, এই ধরনের স্বপ্ন তিনি দেখতেই পারেন, অস্বাভাবিক কিছু না, কারণ যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছিল। তো দ্বিতীয় রাতে সেম টু সেম ভাবে তিনি একই স্বপ্ন দেখেন। এভাবে রাসেল ভাই তিনি 4 দিন টানা 4 দিন একই রকম স্বপ্ন দেখেন, কোনো পরিবর্তিত নাই, কোনো পরিবর্তন নাই। সেম স্বপ্ন দেখেন যে একজন বুড়ি মহিলা এসে কান্না করতেছে এবং সে বলতেছে যে তার ছেলেকে তুই মেরে ফেলেছিস, তোকে আমি বাঁচতে দেব না। তো এতে করে রাসেল ভাই ওই কাশেম চাচা একটু ভয় পেয়ে যান যে কি ব্যাপারে, প্রতিদিন তো এরকম স্বপ্ন দেখা তো ভালো না। যদি প্রতিদিন আলাদা আলাদা স্বপ্ন দেখতেন তাহলে বিষয়টা ছিল আলাদা, কিন্তু তিনি একই স্বপ্ন প্রতিদিন কেন দেখতেছেন? তো তিনি একটু ভয় পেয়ে যান এবং ভয় পাওয়ার পর তিনি নিকটস্থ যে তাদের হুজুর আছে, পরিচিত একজন হুজুর আছে, তার কাছে যান এবং তাকে শেয়ার করেন যে হুজুর এরকম ঘটনা, আমি তো প্রতিদিনই এরকম স্বপ্ন দেখতেছি, একই স্বপ্ন। তো সেই হুজুর আসলে একটু রোকাইয়া করতে পারতেন এবং তিনি তো সেই কাশেম চাচার উপর একটু পরীক্ষা নিরীক্ষা করে পড়ে যে বলেন যে দেখো বাবা, আমি আসলে তোমাকে এটা সাহায্য করতে পারতেছি না, এটা তোমার সাথে যেটা হচ্ছে এটা মনে হয় অনেক খারাপ কিছু, তুমি আরো ভালো কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে দেখা করে সমস্যার সমাধান করো। তো কাশেম চাচা বুঝতে পারলেন যে যেহেতু হুজুর বলেছে তাহলে অবশ্যই এটা খারাপ কিছু হবে। তো তিনি কোনো দেরি না করেই একজন তান্ত্রিকের কাছে চলে যান, যিনি আসলে এগুলো তো পারদর্শী। তো তান্ত্রিকের কাছে যাওয়ার পর তিনি বলেন যে হ্যাঁ, তুমি আসলে ঠিক সময়ে এসেছো, তুমি যদি দেরি করে আসতা তাহলে হয়তো তোমার প্রাণনাশের একটা হুমকি থাকতো। যাই হোক, তুমি সময় মতো এসেছো, এজন্য হয়তো আর সমস্যা হবে না, আমি যা করার দেখতেছি। তো সেই কবিরাজ অনেক কিছু চেয়ে বসে, যেগুলো আসলে একজন মানুষের জন্য অনেক কস্টলি, বলতে অনেক ব্যয়। যেমন তিনি বলেন যে একটা কালো রঙের কুচকুচে একটা গরু লাগবে, যেটা বাজার থেকে একদমে কিনতে হবে, আর কিছু কলা, যেহেতু কলা তার কাছেই ছিল, কলা নিয়ে সমস্যা নাই, আরও অনেক কিছু চেয়েছিল এবং সমস্ত কিছু ম্যানেজ করতে প্রায় 1 দিন সময় লাগে। এবং রাসেল ভাই এখানে একটা কথা বলি, ওই পঞ্চম দিন রাতে তার আসলে 1 দিন সময় লাগার কারণে, তো পঞ্চম দিন রাতে সেই স্বপ্নটা তিনি আবার দেখেন এবং এই স্বপ্নটা দেখার পরে তিনি দেখেন যে সেই মহিলাটি প্রচণ্ড রেগে আছেন তার প্রতি।
তো এরপরে ঘটনাটা তিনি পুনরায় সেই কবিরাজ কাছে শেয়ার করেন যে এরকম এরকম। তো কবিরাজ তাকে অভয় দিয়ে বলে যে সমস্যা নেই, আমি সব কিছুর ব্যবস্থা করতেছি। তো এরপরে রাসেল ভাই তিনি হলো ওই কবিরাজের মাধ্যমে সবকিছু ম্যানেজ করে দেন এবং দেওয়ার পর বাসায় চলে আসেন এবং বাসায় আসার পর তিনি যখন ষষ্ঠ দিন যখন তিনি ঘুমাতে যান, রাসেল ভাই তিনি সেদিন সেই স্বপ্নটা দেখেন নাই, কিন্তু তিনি একটা নতুন স্বপ্ন দেখেন। সেই নতুন স্বপ্নে তিনি দেখেন যে সেই মহিলাটা এবার খুবই মানে করুণ সুরে কান্না করতেছে, এরকম তিনি দেখাচ্ছে এবং সে বলতেছে, তুই আমাকে শুধু এটা বল যে তুই আমার বাচ্চাটাকে কেন মেরেছিস, এটা বলতেছে। তো আগের স্বপ্নটা থেকে এই স্বপ্নটা আলাদা। আগের স্বপ্নতে তাকে হুমকি দেওয়া হচ্ছিল, কিন্তু এই স্বপ্নটা তাকে আসলে জানতে চাওয়া হচ্ছে যে কেন সে তার বাচ্চাটাকে মেরে ফেলেছে। তো রাসেল ভাই এখানে কাশিম চাচা নিজেও বুঝতে পারতেছে না, আর তো কখন তার বাচ্চাকে সে মেরে ফেললো সে কোনোভাবেই বুঝতেছে না। তো সপ্তম দিনে যখন কাশিম চাচা সেই তান্ত্রিকের কাছে যায় এবং বলে যে এরকম এরকম, আমি তো বুঝতে পারতেছি না যে কখন তার বাচ্চাকে মেরে ফেললাম। এবং কবিরাজ জানায়, ওই যে তোমার মাথার ঝুড়িটা যখন পানির মধ্যে যে পড়েছিল, আসলে তোমার ঝুড়িটা তার বাচ্চার কাছে মনে হয়েছিল যে একটা পাথরের ন্যায়, একটা পাথর মনে হয় যে তার বাচ্চার মাথার উপর পড়েছে এরকম। তো ওই ঝুড়িটা পড়ার পানিতে তার বাচ্চাটা ছিল, সেখানে পড়ার কারণে সেই ঝুড়িটার আঘাতে তার বাচ্চাটা মারা যায়। তো এটাই সে আসলে জানতে চাচ্ছে। তো তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা নিচ্ছি। তো সেদিন সেই জিনটাকে হাজির করা হয় এবং হাজির করে ওই কবির তান্ত্রিক আর কি ভয়ভীতি দেখায় যে দেখো তোমার বাচ্চাকে মারা গিয়েছে, এ তো ইচ্ছা করে মারে নাই, এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, তুমি এর পিছু ছাড়ো, নাহলে আমি কিন্তু তোমাকে বন্দি করব। তো পরবর্তীতে সেই মহিলাটা বুঝতে পারে যে এর সাথে পাঙ্গা নেওয়া ঠিক হবে না। তো পরে সেই মহিলাটা বা সেই জিনটা চলে যায়। তো ওই যে জিনিসগুলো জিনটা চেয়েছিল সেগুলো তো অলরেডি তারা ম্যানেজ করে ফেলেছে এবং তারা সেগুলো বুঝিয়ে দেয়। এবং পরবর্তীতে রাসেল ভাই কাশিম চাচার সাথে হাশিম ভাইয়ের বাবার সাথে আসলে আর এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তিনি এখন পর্যন্ত ঠিকঠাক আছেন। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ। যে অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করেছেন রাফসান মাহমুদ জয়পুরহাট থেকে। এই বছরেরই ফেব্রুয়ারির কোন একটা সময় আর এই ঘটনাটি ঘটেছিল। রাফসান গিয়েছিল এমন একটা জায়গায়, যেই জায়গাটা বাংলাদেশেরই কোনো একটা অঞ্চল, যেখানে বেশ জায়গাটা অনেকটা পল্লী অঞ্চলই, কিন্তু বেশ অনেক গ্যাপে গ্যাপে অনেক সেখানে দেখাচ্ছে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি অ্যান্ড আরও অনেক ইন্ডাস্ট্রি, বাট অনেক গ্যাপে গ্যাপে, যেহেতু এটা অনেকটা পল্লী অঞ্চল সেখানে তাদের জন্য এটা করা সুবিধা। তো এরকম একটা জায়গায় রাফসান গিয়েছিল একটা কাজে। তো সেখানে গিয়েছে সে, সারাদিন তার কাজ হয়েছে। যখন ফিরে আসছে রাফসান, তখন অলরেডি সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো সে মোটামুটি টায়ার্ড, অনেক দূর যেতে হয়েছিল কাজকর্ম সেরে, আর তার সাথে মোটর বাইক ছিল। তো সে চালিয়ে আসতে আসতে একটা জায়গায় সে দেখতে পেল একটা অনেক পুরনো ভবন, সেটা ভেঙে চুরে গেছে, বেশ ভগ্ন দশা অবস্থায় পড়ে আছে, মানে ওটার রুইন পড়ে আছে এরকম অবস্থা। আর সেই জায়গার আশপাশটা পুরোপুরি মোটামুটি নীরব নিথর জায়গা, কেউ নাই, গাছপালা আছে বেশ কিছু। আর তার থেকে একটু সামনে তার চোখে পড়লো একটা ছোট্ট টং দোকান। সেই টং দোকানে সন্ধ্যা হয়েছে যেহেতু, সেখানে সেই যে টং দোকানের লোক সে বাতি জ্বালিয়েছে, বসে তার ছোটোখাটো কাজগুলো করছে। তো রাফসানের চা খাওয়ার খুব ইচ্ছা হলো যে সে চা খাবে, টায়ার্ড হয়ে গেছে। সে তার মোটর বাইকটা নিয়ে আস্তে করে সামনে থামলো, থেমে সে নেমে সেখানে বসলো। তো বসে দেখতেছে যে এখানকার পরিবেশটা একেবারেই অন্যরকম। দোকানে আর কেউ নাই, সে আর সেই দোকানে যে আছে দোকানদার তিনি বসা, পুরোপুরি নীরব নিথর চারিদিক। এবং মাগরিবের আজান শেষ হয়েছে একটু আগে, পুরা কেমন জানি চারিদিক অন্ধকার ঘনা আসতেছে, কেমন একটা পরিবেশ হয়ে যায় সেই সময়। তো দোকানি তার হারিকেনটাকে উস্কায় দিছে, মানে বাড়াই দিছে, কারণ দোকানের মধ্যে দেখলো ইলেকট্রিক কোনো বাতির কানেকশন নাই, মানে ইলেকট্রিক বাতি জ্বলতেছে না। তো বুঝলো রাফসান যে এখানে ইলেকট্রিক কানেকশন দেয় নাই, ছোট টং দোকান এখানে নাই, আর চার্জ লাইটও বসাইতে পারবে না, এর জন্যই সে হারিকেন চালাইছে। তো বেশ একটা অন্যরকম আলো হচ্ছে। তো রাফসানের কাছে বেশ ভালো লাগলো এরকম করে একটা জায়গায় বসতে।
তো তিনি দেখলো যে ওই দোকানি চায়ের কেটলি চড়াইছেন কিছুক্ষণ আগে মনে হয়, এটা গরম হচ্ছে, ধোঁয়া উঠতেছে, চা পাতার একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তো রাফসান জিজ্ঞেস করলেন দোকানিকে যে চাচা মানে কতক্ষণ খোলা রাখেন, এটা থাকে কতক্ষণ, মানুষজন আসে না? তো বললো যে না বাবা, মানুষ খুব কম এখানে, মানুষজন চলাফেরা কম করে। বলে ও আচ্ছা, মানুষ কম আসে না? বলে হ্যাঁ। তো আপনি তো দোকান দিয়ে রাখছেন? রাখছি, এখানকার মানুষজন যারা আছে, এই আশেপাশের মানুষজন যারা আসে। তো বলে কখন বন্ধ করেন? ঠিক নাই, অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষজন চলাফেরা করলে যতক্ষণ থাকে চালায় রাখি, আবার রাত পর্যন্ত থাকি আমি, আবার অনেক সময় বন্ধ করে দিই। তো এরকম টুকিটাকি গল্প করতে করতে রাফসান তার বললো চা দেন, চা খেলো এবং করলো। আর এর মাঝেই অন্ধকার হয়ে গেছে চারিপাশ। বেশ বাতাস ছিল ওই দিন, গাছটি উইন্ড, বাতাসে রাস্তার ওই পারে গাছগুলা একদম কাঁপতেছে, পাতাগুলো তিত্তির করে কাঁপতেছে। তো রাফসানের কাছে বেশ ভালো লাগলো, মানে এই পরিবেশটা সে খুব এনজয় করতেছে। তো হঠাৎ করে সে তাকালো সামনে, ওই যে ভাঙা বিল্ডিংটা, দেখলো যে একেবারে মানে ভাঙা একটা বিল্ডিং, অনেক মানে একটা অংশ পুরো দাবানো নিচে, মানে পুরো মনে হচ্ছে বসে গেছে ওইখানে। তো সে জিজ্ঞেস করলো সেই লোকটা দোকানিকে যে চাচা কি অবস্থা এটার? এইটা ছিল একটা এরকম ফ্যাক্টরি, গন্ডগোল হয়েছিল এখানে, ভেঙে চলে গেছিল, বিশাল সমস্যা, মানে এখানে দুর্ঘটনা হয়েছিল, দুর্ঘটনার পর থেকে এরকম আছে। তো রাফসান তখন জিজ্ঞেস করলো যে মানে এটা আর কি কেউ নেয় না, এরকম করে ফালা রাখছে? নেবে, শুনছি ওখানে নাকি আবার একটা বিল্ডিং হবে এরকম শুনতেছি আর কি। তো চুপ করে আছে ওই চাচা, তিনি কাজ করতেছেন। এর মাঝে রাফসান আবার চা চাইলো, বলে আরেকটা চা দেন চাচা। তো সেই লোক চা বানাইতে বানাইতে বললো যে এখানে ভূত আছে, ভূতের শব্দ শোনা যায়, এই ভয় লাগে মাঝে মাঝে। ওই চাচাই বলতেছে। রাফসান বললো ভূতের শব্দ শোনা যায় মানে, ভয় লাগে মানে? হ্যাঁ, এখানে সমস্যা হয়েছিল, তো দুর্ঘটনা হয়েছিল, তো মানুষজন এখানে শব্দ পাওয়া যায়, আমার তো রাতে ভয় লাগে মাঝে মাঝে, এর জন্যই তখন আমি তাড়াতাড়ি বন্ধ করে দিই ভয়ে। মানে ওখান থেকে চিৎকারের শব্দ শুনি, আবার শুনি মানুষ কথা বলতেছে এখানে। তো রাফসান বলে আরে চাচা, অন্য কোনো এখানে আশেপাশে ফ্যাক্টরি ট্যাক্টরি আছে আশেপাশে, এগুলোর থেকে আসে? কারে না না না, চাচা বলতেছে ওই বিল্ডিং থেকে আসে, ওইখান থেকে শব্দ আসে, একেবারে মনে হয় যে একদম সচল হয়ে রয়েছে পুরো জায়গাটা, মানুষজনের কোলাহল ভিতরে। তো তখন রাফসান বলতেছে কেন, এখানে তো আজে বাজে মানুষও ঢুকতে পারে, এরাই শব্দ করতে পারে। না রে বাবা, আমি জানি কিরকম কি, অন্যরকম, অনেক কিছু দেখাও যায়, উদ্ভট দেখা যায়। রাফসান বলে যে আরে চাচা, আপনি উদ্ভট জিনিস বিশ্বাস করেন, ভূত টুত এগুলো কিছু না, দেন চা দেন একটা। তো সে আরেকটা চা খেলো, চা খেয়ে সে ওখানে বসে তার মতো একটা সময় কাটালো, ধূমপান করলো। তো এর মাঝে সে মনে মনে চিন্তা করলো যে আমি একটু যেয়ে দেখবো বিল্ডিংটাতে, আসলে বিল্ডিংটার কাহিনী কি, মানে আসলেই কি ভূত টুত কিছু আছে নাকি, কিছু দেখা যায় কিনা। রাফসান অনেকটা অনুসন্ধিৎস মাইন্ডের মানুষ, সে এরকম জিনিস পছন্দ করে আর কি, অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র। তো সে চাচাকে বললো যে চাচা, আমি একটু ওদিকে ঘুরে আসতে চাই বিল্ডিংটা। তো সেই দোকানি যে বৃদ্ধ, সে ওকে তাকায় আছেন। কেন? বল না চাচা, আপনি বললেন ভূত টুত আছে। না যান না ওদিকে, যান না, পুরনো এখানে সমস্যা একদিন পড়ে আছে, এখানে আছে, বললাম তো আপনারা যে ভালো না জায়গাটা, আমরা নিজেরাই তো যাই না ওই দিক দিয়ে। মনে করেন যে মানুষজন ওইখানে মানুষও যায় না খুব একটা এখন, মানুষও যখন অনেকে অনেক কিছু দেখছে, তো দেখছেন ওই যে ছোট গলিটা পাই দিয়ে গেছে, ওদিক দিয়ে কিন্তু ওই পিছনের যে ওই মানুষজনের বাসা বাড়ি ওই জায়গায়, ওদিক দিয়ে অনেকে যাইতো আগে, এখন কিন্তু ওই রাস্তা দিয়ে আর কেউ হাঁটে না। তো রাফসান বলছে কেন হাঁটে না? বলে অনেকে দেখে অনেক কিছু, ওদিক দিয়ে তাকায় দেখে ভিতরে মানুষ আছে, মানুষ কাজ করতেছে, মানুষ ওখান থেকে দেখে যে অনেক কিছু দেখে, এসব কারণে মানুষ যায় না। আবার মনে হয় যে একদম সচল, এখানে কাজ হচ্ছে, এরকম একটা অবস্থা। তো রাফসান বলে যে আসলে আপনি দেখছেন? আমি অনেক কিছু দেখছি, শুনছি, প্রায় তো শুনি, প্রায় আমি শব্দ শুনি এখানে, মনে মেশিন চলে ভিতরে। তো রাফসান বলে এই তো চাচা, আপনি তো আমার আগ্রহ বাড়াই দিয়েছেন, আমার তো দেখতেই হবে। তো লোকটা চুপ করে থাকলো কিছুক্ষণ, বলে যায়েন না খামাখা, কি দরকার এগুলো, জানেন না এগুলো দেখা যায়, যারে দেখা যায় তারে, আমি তো এখানে একাই থাকি, আর বয়স হয়েছে তো এখন, এগুলো আর গায়ে মাখি না। তো রাফসান বললো চাচা, মোটরসাইকেলটা থাক, আপনি একটু দেখেন মোটরসাইকেলটা, আমি হাইটে আসি, আপনার কাস্টমার আসলে তো আসলো এর মধ্যে। তো এই বলে রাফসান আস্তে করে উঠলো, উঠে হাঁটা দিল। তো তখন কিন্তু মানে বেশ মোটামুটি হয়ে গেছে 7:30 8টা, মানে এরকম বাজে, কিন্তু ওই জায়গায় একেবারে মানে সময়টা থম মেরে গেছে। আর কেন জানি খুব অবাক কাণ্ড যে এর মধ্যে সে মানুষও দেখলো না, সে যে চাচার দোকানে এতক্ষণ বসেছিল, চাচার দোকানেও যে একটা তৃতীয় ব্যক্তি আসছে তা না, সে একাই কাস্টমার ওখানে তখন। তো রাফসান হাঁটতে হাঁটতে চলে যায় সামনে, এবং তিনি ওখানে গিয়ে আস্তে করে উপর থেকে নিচে নামেন, যেখানে নামার জায়গাটা, হাঁটতে নামার সময় তার জানি কেমন একটু গাটা ভারী ভারী লাগে,
মানে তখন সে ভাবতেছিল রাফসান জারি এটা কি এই কারণে যে আমি এখানকার সম্বন্ধে শুনছি চাচা বলছে ভৌতিক এই কারণে, নাইলে গা ভারী হওয়ার কোনো কারণ আমি দেখি না। মানে রাফসান চেষ্টা করতেছে রেশনাল এক্সপ্লেনেশন খুঁজতে যে আসলে এই ভয় পাওয়ার মতো কিছু আছে কিনা, কারণ বেশিরভাগ জায়গায় সে যেসব জায়গা সম্বন্ধে শুনছে যে মানুষ বলছে এখানে ভূত আছে ইত্যাদি ইত্যাদি বিল্ডিং, সেখানে গিয়ে সে আসলে কিছু দেখতে পায়নি। গিয়ে দেখছে যে পুরনো বিল্ডিং হয়তো পড়ে আছে অনেক দিন, এবং সেখানে দেখা যাচ্ছে যে একটু এনভায়রনমেন্টটা অন্যরকম লাগে। কোনো জায়গাটা যদি ভাঙাচোরা পড়ে থাকে এবং অন্ধকারের মধ্যে বিদ্যুৎ না থাকে, জায়গাটা একটু অন্যরকম লাগে, একটু ভৌতিক মনে হয়। তো বেশিরভাগ জায়গায় গিয়ে রাফসান এরকমই দেখছে, তার কাছে দৃঢ় বিশ্বাস যে এইটাও এরকমই হবে। তো চাচা বলছে এটাতে তার মনের মধ্যে একটু প্রভাব পড়ছে, তাই সে নিজেই ভাবতেছে যে এই কারণেই মনে আমার একটু গা ভারী ভারী লাগতেছে। তো সে তার মোবাইল ফোনটা বের করে, মোবাইল ফোনের যে এখানে অন্ধকার, চাঁদ আছে আকাশে, চাঁদের হালকা আলো পড়ছে, বিল্ডিংটার যে টোটাল ভাঙা অংশটা সেখানে চাঁদের আলো পড়ে জায়গাটা আরো বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। এইটা স্বাভাবিক, যে কোনো এরকম ভাঙাচোরা দালান বা পুরানো দালানের উপর চাঁদের আলো পড়লে ওইটাকে ভৌতিকই মনে হয়। তো এগুলো স্বাভাবিক র্যাশনাল এক্সপ্লেনেশন হিসেবে ধরে নিয়ে হেঁটে যাচ্ছে রাফসান। কাছে এসে সে যখন তার মোবাইলের লাইটটা জ্বালাইছে, তখন অন্ধকারের মধ্যে ওই অংশটা আলো পড়ছে। তো সে হাঁটতে হাঁটতে চলে গেল সামনের ঢোকার জায়গাটা, তো দেখলো যে একটা অংশ একদম ভেঙে কাঠ হয়ে দিছে, ওইটার ভিতরে আলো ফেলে সে ঢুকলো। ঢুকে দেখতেছে যে উপরে ওঠার সিঁড়ি, তো সেটা দিয়ে সে ওঠা শুরু করলো। আলো যেখানে পড়তেছে ওখানে ধুলাবালি ময়লা জমা এবং আরও অনেক টুকিটাকি জিনিসপত্র পড়ে আছে, আননোটিসেবল জিনিস, এগুলোর উপর দিয়ে ছোটো নেটের টুকরা ইত্যাদি ইত্যাদি। তো সে উঠে দোতলায় উঠলো। তো উঠে দেখতেছে খা খা করতেছে, পুরা যে ফ্লোরটা এখানে পুরা খা খা করতেছে। মানে মনে হচ্ছে যে ওই যে সামনের দিকে যে কিছু দরজা আছে মানে রুমের মতো, ওইখান থেকে কিছু একটা মানে বের হয়ে আসবে এরকম লাগতেছে। তার মনে হচ্ছে যে কোনো ভয়ঙ্কর কিছু ওখান থেকে বের হয়ে আসবে, দৌড় দিয়ে বের হয়ে আসবে এরকম লাগতেছে। আর কেমন জানি খা 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 করতেছে, মনের মধ্যে ভয় লাগার মতো। তো রাফসানের কাছে মনে হলো যে আসলে এই কারণেই মানুষ ভয় পায় এরকম জায়গায় ঢুকলে। তো সে ওই লাইট ফেলে আস্তে আস্তে হেঁটে যায় ডানে বামে, জায়গায় জায়গায় সে উকি দেয়, দেখে যে ঘরের মধ্যে একদম কেমন একটা বোটকা টাইপের গন্ধ। এরকম করে সে একদম কর্নারের দিকে রুমে গিয়ে দেখে যে কিছু জিনিসপত্র পড়ে রয়েছে, এগুলো মানে ভাঙা মেশিনারিজ, আগে এখানে যে কাজ হতো সেগুলোর কিছু ভাঙা মেশিনারিজ পড়ে আছে। তো এরকম দেখে সে আস্তে করে লাইট ফেলে বের হয়ে যায় ওখান থেকে। তো বুঝতেছে যে খুবই স্বাভাবিক, একটা এরকম ভাঙাচোরা পরিত্যক্ত বিল্ডিং এরকমই হবে। তো সেইবার চিন্তা করে 3 তলায় উঠি দেখি কি অবস্থা। তো লাইট ফেলে ফেলে সে 3 তলায় উঠে যায়। উঠে গিয়ে দেখতেছে যে ওইরকমই, মানে দোতলায় যেরকম ছিল সেরকমই রুম টুম এরকম একটা অবস্থা। তো কর্নারে এখানেও এরকম রুম আছে একটা, সেইখানে সে আস্তে করে গিয়ে যখন আলো ফেলে, তো আলো ফেলে দেখতেছে যে ঘরটার মধ্যে একদম বোটকা টাইপের একটা কেমন গন্ধ, আর এখানেও বেশ কিছু মেশিন পড়ে আছে। তো রাফসান ওখানে দেখে সে ঘুরে এদিকে তাকায় যখন, তখন তার কাছে হঠাৎ করে মনে হয় যে একটা নিঃশ্বাসের শব্দ, মানে মনে হলো কেউ জোরে একটা নিঃশ্বাস ফেললো তার পেছনে। তো অটো রিফ্লেক্সে রাফসান পেছন ফিরে তাকায়, সে উপরের দিকে, মানে তার দৃষ্টিটা যায় ফার্স্টে উপরের লেভেলে, দেখে কিছু নেই অন্ধকার। তো সে লাইটটা ঘুরে আনছে আর কি, হাতে মোবাইলটা ছিল, তো মোবাইলটা লাইটটা ফ্ল্যাশ লাইটটা সে কিন্তু অফ করে দিয়েছিল এখানে এসে দাঁড়ায়, কারণ এখানে সামনের অংশটা খোলা, ওখানে চাঁদের আলো আছে, এই জন্য অফ করে দিয়েছিল। তো সে ওইখানে তাকায়, মানে তার দৃষ্টির লেভেলে তাকায়, সে লাইটটা তাড়াতাড়ি মোবাইলের স্ক্রিন দিয়ে অন করতেছে। এই সময় তার চোখে পড়ে যে মাটিতে ফ্লোরে মনে হচ্ছে একটা কেউ পড়ে আছে, অনেকটা অবয়ব টাইপের, এবং মানে একটা মানুষের অবয়ব যেরকম হবে সেরকম একটা অবয়বের মতো পড়ে আছে। আর মনে হচ্ছে তার চোখ দুটা জ্বলতেছে, এরকম লাগলো যে মনে হচ্ছে, মানে ওইটার জন্যই সে নোটিস করছে, মনে হচ্ছে চোখ দুটা জ্বলতেছে অন্ধকারের মধ্যে এবং মাটিতে পড়ে আছে মনে হয়েছে। তো সে লাইটটা দ্রুত ওখানে ফেলছে। তো লাইটটা পড়ার পর খুব দ্রুত, মানে মিলি সেকেন্ডে হবে, তার কাছে মনে হলো যে কিছু একটা দেখছিল ওইখানে, যেটা নাই হয়ে গেল ওইখানে। অ্যান্ড মানে তার কাছে মনে হলো যে একটা মহিলাকে পড়া দেখছে ওইখানে, সেই লাইটের আলোতে ফরেস্ট, মানে মিলি সেকেন্ড। এবং সেখানে সে দেখলো যে যেখানে সে পড়া দেখছে সেখানে একটা ভাঙা মেশিন টাইপের পড়ে আসছে ওই জায়গায় কাত হয়ে। তো তার কাছে মনে হলো যে সে কাউকে পড়া দেখছিল ওই মেশিনের নিচে। তার কাছে খুবই একটা অন্যরকম লাগলো যে জিনিস কি দেখছি, দেখে এখন কিচ্ছু নাই, এখন দেখছি কিচ্ছু নাই। তো রাফসান একবার ভাবলো আমি সামনে যাব কিনা, তার কাছে ভয় লাগতেছে, কিন্তু সে তারপরও চিন্তা করলো যে আমি এটা কি দেখছি, এটা আমার চোখের ভুল হবে। তো সে মোবাইলের আলো ফেলে সামনে গেছে।
এতক্ষণ কিন্তু হালকা বাতাস আসতেছিল বাইরের থেকে। সে যখন সামনে গেল হঠাৎ করে তার কাছে মনে হলো এই বাতাসটা একেবারে বন্ধ হয়ে গেছে, মানে রুমের ভেতরের যে পরিবেশটা মনে হচ্ছে থম খেয়ে গেছে, মানে কোনো রকম বাতাস টাতাস কিচ্ছু নাই। একটু আগে কিন্তু বাতাস আসতেছিল, সে যখন দাঁড়ায় ছিল মনে হচ্ছে একেবারে বদ্ধ হয়ে গেছে চারিদিক। আর সে ভালো মতো আলো ফেললো, দেখলো একটা ভাঙা মেশিন কাত হয়ে পড়ে রয়েছে ওইখানে। এটা সম্ভবত কোনো সেলাই মেশিন বা কিছু ছিল, মানে কেউ নাই ওইখানে। তো সে তাড়াতাড়ি আলোটা এদিক ওদিক ফেলে আবার সে ঘুরে দাঁড়ালো ওই দরজা দিয়ে বেরোতে। তো দরজা দিয়ে সে বের হয়ে আসতেছে, এই সময় তার মোবাইলের লাইটটা নিভে গেছে। এখন নিভে গেছে, এটা টাইমিং এর কারণে হতে পারে। মোবাইলের ফ্ল্যাশ লাইট একটা জ্বালালে একটা টাইমিং পর্যন্ত চলে সাধারণত, এটা মনে হয় বাড়ানো কমানো যায় মোবাইলের লাইটের টাইমিং সেটিংসে যায়, বাট এটা নিভে গেল। তো যখন তার আলোটা নিভে গেছে তখন সে পেছনে একটা গোঙানির শব্দ শুনে, সে মনে হচ্ছে কেউ মানে গোঙাচ্ছে, মানে শব্দ করতে পারতেছে না, ভারী কিছু বুকের উপর পড়লে যেরকম সেরকম। এবং সাথে সাথে রাফসান আরেকবার পেছনে ফিরে তাকায়, তার কাছে আবার মনে হয় সে ওই যে দুইটা চোখ জ্বলতেছে, দেখে একটা অবয়বের মতো। রাফসান তাড়াতাড়ি এবার ভয় তাড়াতাড়ি নিচে নামা শুরু করে, এবং সে নিচে নেমে দোতলা দিয়ে যখন আসতেছে তখন সে মনে হয় মানুষের আর্তচিৎকারের মতো শব্দ শুনে, মনে হচ্ছে কেউ চিৎকার করতেছে এরকম, মানে শব্দটা অনেক দূর থেকে আসতেছে এরকম মনে হয় মানুষ চিৎকার করতেছে, কোনো বিপদে পড়ে চিৎকার করলে যেরকম হয়। তো রাফসান তাড়াতাড়ি নেমে এসে সোজা বের হয়ে আসে ওখান থেকে, বিল্ডিং থেকে বের হয়ে আসে। সে পেছন ফিরে তাকাচ্ছে, তার কাছে বিল্ডিংটাকে মনে হইতেছে যে আসলেই এটা একটা অশুভ কোনো জিনিস। সে দ্রুত হাঁটতে হাঁটতে এসে দোকানের কাছে আসে, তার কপালে ঘাম, মানে ওই সময় টেম্পারেচার এত বেশি ছিল না, তারপর বেশ ঘেমে গেছে। তার কপালে ঘামটা চকচক করতেছে। ওই যে দোকানির যে আলো হ্যারিকেন জ্বালাইছে, বেশ ব্রাইট ভাবে জ্বালাইছিল দোকানি, সেটার হ্যারিকেন আলো চকচক করতেছে। তখন একটা লোক বসে চা খাচ্ছে দোকানে। তো সেই চাচা যে ছিল দোকানি, যে তার দিকে তাকায় বলল, কি ব্যাপার, ভয় পাইছেন? তো রাফসান চুপ করে আছে, কোনো কথা বললো না। বললো, আর একটা চা দেন চাচা। তো লোকটা আর কোনো কথা না বলে তাহলে চা বানায় দিল একটা। তো রাফসান চুপচাপ চা খাচ্ছে এবং ওয়েট করতেছে ওই লোকটার চা খাওয়া পর্যন্ত। দেখলো ওই লোকটা চায়ে চুমুক দিয়ে সে আরো কি নিয়ে সদাই নিয়ে আস্তে করে চলে গেল হেঁটে। তো রাফসানরে তখন চাচা জিজ্ঞেস করতেছে, আবার কি ভয় পাইছেন, গেছিলেন ওখানে? বলে, জি গেছিলাম। কিছু দেখছেন? না, কিছু দেখি নাই। রাফসান বলে, না কিছু দেখি নাই। তো চাচা হাসতেছে, হাসা বলে, কি আপনার তো একেবারে কপাল ভর্তি ঘাম, ঘামে গেছেন একেবারে। বলে, হ্যাঁ একটা টিস্যু দেন। রাফসান একটা টিস্যু নিল চাচার কাছ থেকে, ছোট টিস্যুর প্যাকেট নিল, নিয়ে পকেট টিস্যু নিয়ে তাড়াতাড়ি তার কপাল টপাল মুছলো। মুছে সে বিল্ডিংটার দিকে তাকায় আছে। তো চাচা বলতেছে, আপনারা মানা করছিলাম যাইতে, যান না, আছে ওখানে আছে জায়গা অন্যরকম, অভিশপ্ত জায়গা এই বলে। তো রাফসান বলে, আমি আবার আসবো চাচা, আবার এসে দেখবো। আমি এখানে কিছু শব্দ পাইছি, শব্দগুলো আসলেই আমি পাইছি কিনা রে দেখুন। তো চাচা বলে, আচ্ছা আইসেন। তো রাফসান চাচার কাছ থেকে বিদায় নেবে। চাচারাকে জিজ্ঞেস করে যে, আপনি কতক্ষণ আছেন? চাচা বলে, আমি একটু পরে যামুগা, লোকজন নাই আজকে, দোকান বন্ধ করে যামুগা। বলে, ঠিক আছে, আমি আসলে আপনার সাথে দেখা করুন না। বলে রাফসান তার বাইক স্টার্ট দিয়ে ওখান থেকে চলে যায়। তো এর পরের দিন আর রাফসান ওদিকে যাওয়া হয়নি। তো 2-1 দিন পরে রাফসান আবার আসে। তো ওই দিন আবার তার ওই যে কাজে গেছিল, সে কাজেই গেছিল যেখানে, ওখানে তো কাজ সেরে যখন আসতেছে, সে চাইলে মূল সড়ক দিয়ে ব্যাক করতে পারতো, সেটা যে না করে সেই রাস্তা দিয়ে ঢোকে। তো ঢুকে যখন আসতেছে ওই দিন কিন্তু রাত হয়ে গেছে, ওই দিন প্রায় 9:30 বাজে তখন। তো রাফসান ভাবতেছে যে চাচার দোকান যদি খোলা থাকে তাইলে আমি আজকেও ঢুকবো ওইখানে, আমাকে দেখতে হবে যে আসলেই কি আমি শব্দগুলো পাইছিলাম কিনা। আর রাফসান আজকে সাথে করে সে একটা ভয়েস রেকর্ডার মেশিন আনছে, যেটা নাকি শব্দ রেকর্ড করে। তার মোবাইলেও ভয়েস রেকর্ডার আছে, কিন্তু ওইটার উপরে সে রিলাই করতেছে না। সে একটা ভয়েস রেকর্ডার মেশিন আনছে। সে চিন্তা করছে যে আজকে সেটা চালায় ঢুকবে, এখানে চালায় ঢুকবে আর সে ভিডিও করবে, ভিডিওতে কিছু আসে কিনা এই চিন্তা করছে সে। ভিডিওর শব্দ তো হয়তো শব্দ থাকবেই, বাট ভয়েস রেকর্ডারটা এক্সট্রা রাখছে। সে চিন্তা করছে চাচার দোকান যদি খোলা থাকে তাহলে আমি ঢুকবো। তো এসে দেখে লাকিলি চাচার দোকান খোলা আছে এবং কয়েকজন মানুষ চাচার দোকানে জিনিসপত্র কিনতেছে। তো রাফসান এসে পৌঁছায়, মোটরসাইকেলটা রেখে ওই চাচাকে বলে, চাচা চিনছেন? চাচা উনি জেনেছিলেন দোকানে, কিছুক্ষণ তাকায় বলে, হ্যাঁ চিনছি, চিনুম না কেন? তো বলে যে, হ্যাঁ, বলে যে সেদিনকে আসছিলেন আপনার এখানে? হ্যাঁ আইছিলেন তো, আবার খুঁজছিলেন আইবেন? এই যে আসলাম। তো চাচা দেখলো, মানে চাচা আর কিছু বললো না, তাকে ইশারা দিল বসার জন্য। তো রাফসান বসলো, বলে, চাচা চা দেন। তো চা খাচ্ছে, এর মাঝে ওই তো চাচার দোকানে যারা কেনাকাটা করতেছিল 2-1 জন চলে গেল, একজন চা খাচ্ছিল সেও চলে গেল। যখন চাচা আর রাফসান একা,
তখন রাফসান বলতে, চাচা আজকে কিন্তু আমি আরেকবার যাবো, আপনি দোকানটা বন্ধ করেন না, একটু থাকেন, আপনি থাকলে কি আপনার দোকানে আমি আসছি এর জন্য গেছি একটাই, তাহলে মানুষ কি বলবে যে একটা মানুষ এখানে যাইতেছে। তো চাচাকে আচ্ছা ঠিক আছে আসি, যান, আপনি যান, ঘুরে আসেন, দেখে আসেন কি আছে। তো বললো আচ্ছা ঠিক আছে বলে চাচার কাছে সে চা খেয়ে সে তার ওই রেকর্ডার আর মোবাইল নিয়ে আজকেও রওনা দিল। তো আজকে রওনা দিয়ে একদম সে আগের দিনের মতো সামনে চলে আসছে। তো আজকে রাফসানের একটু ভয় লাগতেছিল, উপরে উঠতে সে ভয় পাচ্ছিল, কারণ গতদিন যে এক্সপিরিয়েন্সটা হয়েছে এটা তার মনে পড়তেছিল। তো সে দোতলার কাছে যে ওই রুমের যেখান থেকে সে মনে হচ্ছিল অনেক মানুষের শব্দ শুনছে, ওই জায়গায় যেতে বেশ ভয় পাচ্ছিল। তো সে আর ওদিকে না যেয়ে আজকে 3 তলায় উঠে গেল। 3 তলায় উঠে ঠিক ওই কামরাটার কাছে গেছে। আজকেও মানে আকাশে চাঁদের আলো তেমন নাই। তো সে চিন্তা করলো তার মোবাইল আসলে কাজ হবে না, এখানে আলো এতটা কিছু আসবে না। সে জাস্ট রেকর্ডারটা অন করলো, তার ভয়েস রেকর্ডারটা অন করলো আর মোবাইলের হাতে রাখলো। চিন্তা করলো বাতি জ্বালবে না, বাতি জ্বাললে হয়তো সে যা দেখতে চায় সেটা দেখতে পাবে না। তো এই চিন্তা করে সে হাঁটলো, হেঁটে হেঁটে ঠিক ওই রুমটার দরজার কাছে গেছে যেখানে যে সে ওই যে গোঙানির শব্দ পাইছিল, এরকম কিছু দেখছিল। তো সেখানে যায়, সেখানে যে চুপচাপ দাঁড়ায় থাকে কিছুক্ষণ, তারপর রেকর্ডার হাতে আস্তে করে ঢুকে পড়ে রুমটার ভিতরে। তো ঢোকার পর কিন্তু বেশ অন্ধকার লাগতেছে তার কাছে, কারণ রুমটাতে এমনি অন্ধকার আর বাইরের আলো তার চোখে অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগছে। রাফসানের চোখে চশমা পরা, তো খানিকক্ষণ পর আলো আধারির একটা অ্যাডজাস্টমেন্ট তার আসলো। রাফসান দেখতেছে ঠিক যেখানে সেনকে সেই দেখছিল যে একটা মনে হয়েছিল যে একটা মানুষের অবয়ব পড়ে আছে এবং গোঙানির শব্দ, সেই দিকটায় তাকায় আছে। সে কিচ্ছু আজকে দেখতেছে না, পুরা মানে চুপচাপ, কিচ্ছু নাই, নিঃশব্দ। তো রাফসান রেকর্ডারটা কিন্তু অন। তো সে ওখান থেকে ঘুরলো, রুমের এই মাথা ওই মাথা কর্নারে গেল, একদম 4-5 ঘুরলো রুমটার, দেখলো পেছনের দিকে একটা জানালা আছে। জানালার কাছে যে বাইরে উকি দিল, বাইরে ঘুরঘুরতে অন্ধকার, চাঁদের আলোতে রাতের বেলা সামান্য দেখা যাচ্ছে একটু। তো ওখান থেকে সে যখন ফিরে আসতেছে তখন মানে ঘর থেকে বের হয়ে যাবে, তখন সে একটা শীষের মতো শব্দ শুনলো, অনেকটা হুইজলিং, একটা মানুষ শ্বাসকষ্ট হলে যেরকম শব্দ করে সেরকম একটা শব্দ হলো। তো রাফসান তো বেরিয়ে যাচ্ছিল রুম থেকে, তার হাতে রেকর্ডারটা কিন্তু অন করা ছিল। সে আস্তে করে হাতটা পেছন দিকে আরো বাড়ায় দিল যাতে শব্দটা আরো ক্লিয়ারলি আসে। সে 1বার বা 2বার শব্দটা শুনলো, তারপর একদম নিঃশব্দ, কোনো শব্দ নাই। তো সে তার সেই রেকর্ডার নিয়ে আস্তে করে নিচে নামলো, নেমে সিঁড়ি দিয়ে আসতেছে, এর মাঝে আর কোনো শব্দ পায় নাই। দোতলা দিয়ে যখন আসতেছে কোনো শব্দ নাই, তার কাছে মনে হলো যে সে একবার ওই ঘরটার কাছে যায়। তো ঘরটার কাছাকাছি যখন সে হেঁটে যাচ্ছে, একদম কাছাকাছি চলে আসছে, তখন তার কাছে মনে হলো ঘরের মধ্যে কেউ কথা বলতেছে, ফিসফিস করে কথা বলতেছে, ফিসফিসানি কথা কিছু একটা, এবং সেটা সে বোঝার চেষ্টা করলো, এবং মানে যে ফিসফিসানিটা মনে হচ্ছে নারী কণ্ঠের ফিসফিসানি। তো রাফসান তাড়াতাড়ি তার হাতের রেকর্ডারটাকে সামনের দিকে বাড়ায় আস্তে 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 রুমের দরজার কাছে গেল। সে রুমের দরজার কাছে যখন গেছে, মানে খোলা দরজাটা দিয়ে যখন উকি দিছে, দেখতেছে অন্ধকার রুম, কেউ নাই, এবং এই যে কথার ফিসফিসানি শুনছে পুরোটা বন্ধ হয়ে গেছে। কথাটা বন্ধ করার আগে মনে হলো যে কেউ একটা হালকা হাসি দিয়ে সরে গেছে ওখান থেকে, মানে দুষ্টমি করে সরে যায় মানুষ যেইভাবে, মানে কাউকে দেখে কাউ লুকালে যেরকম হয়, ঠিক জাস্ট সেরকম একটা হাসি দিয়ে কেউ সরে গেছে। একেবারে রুমটা নিঃশব্দ, কিছু নাই, সেরকম আগের মতো একটা ভ্যাপসা, বাতাসের মধ্যে কেমন একটা গন্ধ এরকম। তো সে কিছুক্ষণ রেকর্ডারটা ধরে রাখলো ওখানকার শব্দ। এই যে সে চিন্তা করতেছে যে শব্দগুলো সে শুনছে এগুলা কি অডিটরি হ্যালুসিনেশন নাকি এগুলা আসলেও হয়েছে, চিন্তা করে সে আস্তে আস্তে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলো দোতলার সাইড দিয়ে, ভয় পাচ্ছিল বেশ। তো তারপর সে আস্তে আস্তে হেঁটে 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 নামলো। নেমে এসে সে যখন বেরিয়ে যাচ্ছে বিল্ডিং থেকে, তখন তার কাছে মনে হলো সে মেশিনের একটা শব্দ শুনলো, মেকানিক্যাল শব্দ, কোনো মেশিন যদি অন হয় চলতে থাকে যেরকম শব্দ সেরকম। তো রাফসান ততক্ষণে তার রেকর্ডার বন্ধ করছিল, তারপরও সে বের করে তাড়াতাড়ি অন করলো। বেশ খানিকক্ষণ মনে হলো শব্দটা সে পাইছে। তারপর সে হেঁটে হেঁটে তাড়াতাড়ি দোকানের কাছে আসলো, এসে ওই চাচাকে বললো যে চাচা আজকে তো গেছিলাম, এরকম শব্দ পাইছি, আজকে রেকর্ড করছি। তো সে যখন নাকি ওই শব্দগুলো চাচাকে শোনানোর চেষ্টা করলো রিওয়াইন্ড করে, তখন মনে হলো জাস্ট নয়েস, মানে রেকর্ডারের স্পিকারে শুধু স্ট্যাটিক নয়েস আর কেমন সমস্যা শব্দ আসতেছে, আর কিছু পাওয়া যাচ্ছে না। তো চাচা আসলে তিনি তো এতটা মানে শিক্ষা দীক্ষা নাই তার, তিনি বুঝলেন না কিছুই। তিনি বললেন কই কিছু তো শুনি না। তো রাফসান বলল যে চাচা কিছু শব্দ পাইছি, যে শব্দগুলো পাচ্ছেন এটা স্ট্যাটিক নয়েস, এটার মধ্যে কিছু একটা আছে, দেখি আমি আমার এক বন্ধু আছে সাউন্ড ইঞ্জিনিয়ার, ওর কাছে নিয়ে যাবো এটা।
তো চাচা আর এই সাউন্ড ইঞ্জিনিয়ারও বুঝলো না। চাচা বলল, আমি তো এত কিছু বুঝি না রে বাবা, এখানে সমস্যা আছে এটা আমি জানি। এইখানে মানুষ উল্টাপাল্টা দেখে, এরকম মাসের মধ্যে কোনো রাত্রেবেলা এখানে মনে হয় একেবারে মেলা বসছে, মেশিন চলে, মানুষজনের শব্দ হয়, অন্যরকম একটা ব্যাপার। এইখানেই একটা রুম আছে, মানুষ বললেন সবসময় রাতের বেলা প্রায়ই মেশিন চলে। যে রাত্রেবেলা একলা হাঁটা চলা করে সে শব্দ পায়, অনেক কিছু দেখে, অনেকে দেখে অন্ধকারতে চাই আছে তার দিকে, চোখ জল জল করে। এই তো সব কিছু তার আপনার আমি কই নাই, আজকে কইলাম। তো খামাখা এগুলার আপনার দেখার দরকার নেই, আইসেন না খামাখা। আমি ওই থাকতাম নাই যে আজকে রাত্রে এত রাইতে এখন লোক নাই, আপনি আসছেন দেখে আমি এখানে আসি, তাহলে আমি চলে যাবো। আপনি একটু খারান, আমি এখন দোকান বন্ধ করে বাইরামু, আমার একা বাইরিতে হইতেছে না, সাহস হইতেছে না। তো রাফসান বলে, আচ্ছা চাচা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি দোকান বন্ধ করে বেরান। তো যাই হোক, সেই চাচা তার সামনেই দোকান ক্লোজ করার পর রাফসান তাকে বলে যে আপনার আমি এগিয়ে দিই মোটরসাইকেল দিয়ে, কত দূর আর যাবেন আপনি? তো চাচা বলে এই যে এইখানে। তো রাফসান ওই চাচাকে নিয়ে সামনে যায়, গিয়ে চাচার ওখান থেকে একটা গলি আছে, ওদিকে ঢুকে, মানে একটা রাস্তা, গলি মানে রাস্তা, তার পাশে ক্ষেত, আর সোজা গেলে ওখানে ঘর বাড়ি। তো চাচার ঘর বাড়ি দেখে, ওখানে নামাই দিয়ে সে বলে আচ্ছা আমি যাই। তো চাচাকে নামাই দিয়ে রাফসান যখন ফেরত আসতেছে, তখন তার মনে নানা চিন্তা যে এইখানে আসলে কি, মানে ব্যাপারটা কি, এখানে কোনো সোল ট্র্যাপড হয়ে আছে, কোনো রকম দুর্ঘটনার সোল, তারা কোনো ট্র্যাপড হয়ে আছে এখানে, এগুলো ভাবতে ভাবতে সে আসতেছে। আসলে খুবই অন্যরকম একটা ব্যাপার, ভয়েরও ব্যাপার, যদিও রাফসানের সাথে কিছু হয় নাই, তারপরও সেগুলো চিন্তা করতে করতে সে ওই জায়গাতে বের হয়ে এসে তার মূল রাস্তা পড়ে সেখানে তাড়াতাড়ি চলে যায়। তো রাফসান পরবর্তীতে তার সাউন্ড ইঞ্জিনিয়ার বন্ধুর কাছে নাকি গেছিল সেই রেকর্ডিংয়ের সাউন্ড নিয়ে। তো সে ওগুলো চালাইছে, প্লে করছে এবং বিভিন্নভাবে ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা করে দেখছে সে স্ট্যাটিক নয়েসের। তো সে বলছে, আমি আসলে এত কিছু বুঝতে পারতেছি না, মনে হয় যে কোনো মেশিন চললে সে মেশিনের একটা ভাইব আছে, সেটার একটা শব্দ আছে, ডিরেক্টলি মেশিন চলার শব্দ না, একটা মানে সাউন্ড আসে, সেই সাউন্ডটা মনে হচ্ছে এরকম একটা সাউন্ড আছে। আবার সাউন্ডটা মনে হচ্ছে যে অনেকের হার্টবিট যদি একসাথে পড়ে মানুষের, খুব কাছাকাছি থেকে নেওয়া হয় সেরকম। তো শব্দটাকে আসলে ডিফাইন করতে পারতেছি না, তার সাউন্ড ইঞ্জিনিয়ার বন্ধু বলে। এটাকে আসলে ডিফাইন করার মতো না, কুড বি এনিথিং, আর কুড বি জাস্ট স্ট্যাটিক নয়েস। হ্যাঁ, তো এই তাকে বলে। তো রাফসান শুনে সে আসলে আর ওইটা নিয়ে মাথা ঘামায় না বা বন্ধুকেও কিছু বলে না। সে বুঝতে পারে ওইখানে কোনো একটা কিছুর প্রেজেন্স আছে, কোনো এন্টিটির প্রেজেন্স ওখানে আছে, অবশ্যই আছে, সেটা রাফসান মনে করে। তো যাই হোক, সে ওখান থেকে তারপর তার বন্ধুর কাছ থেকে চলে আসে তার এই সাউন্ড ফাইল নিয়ে। তো এই ছিল রাফসানের পাঠানো ঘটনা। সে অনেক নাটকীয়ভাবে লিখছে, একটু উপন্যাসের মতো করে। তো ওইভাবে তো আমরা শেয়ার করি না, আমি আমার মতো করে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলিফ। কথা না বাড়িয়ে ঘটনায় যাচ্ছি। তা আমি ঘটনাটা 2016 সালে ঘটেছে সান ফ্রান্সিসকোতে। এই সান ফ্রান্সিসকো থেকে কিছুটা দূরে প্যাসিফিকা, ক্যালিফোর্নিয়া শহরের একটি পরিবারের। এই শহরটি সাধারণত খুবই শান্ত এবং এখানে সবাই খুবই বন্ধুত্বপূর্ণ, একে অপরের সাথে খুব কোনো ধরনের প্রবলেম হলে সহযোগিতা এগিয়ে আসেন। একটা ছোট কমিউনিটির মতো আছে, সবাই সবাইকে চেনে। তো ইমিলিয়ানো নামে যিনি ছিলেন সান ফ্রান্সিসকো একজন পুলিশ সদস্য, ইমিলিয়ানো রাতে তিনি তার কাজে যাওয়ার পূর্বে নিয়মিতভাবে ওনার মেয়ে এলিসাকে দেখে যেতেন। তো সেদিনও তার ব্যতিক্রম হয়নি। তিনি তার মেয়ের রুমে গিয়ে দেখতে পান এলিসা তখনও না ঘুমিয়ে গেমস খেলছিল। তো তিনি এলিসাকে ঘুমানোর জন্য একটা গল্পের বই পড়ে শোনাতে থাকেন। সেই মুহূর্তে ওনার স্ত্রী অ্যাঞ্জেলিনা এসে জানান যে দ্রুত বের হতে হবে, তা না হলে দেরি হয়ে যাবেন। তখন তিনি মেসে এলিসা থেকে বিদায় নিয়ে বের হয়ে যান। আসলে ওনার মেয়ের সাথে খুব আন্তরিক ছিলেন, সম্পর্ক বাবা মেয়ের হলেও খুব বন্ধুত্বপূর্ণ আচরণ। তো এমিলিয়ানো ও অ্যাঞ্জেলিনার বিবাহিত জীবন প্রায় 14 বছরের চলছিল। এমিলিয়ানো চলে যাওয়ার পর অ্যাঞ্জেলিনা নিজের কিছু কাজ করতে শুরু করেন। আসলে তিনি এলিসার জন্য সকালের নাস্তা রেডি করতে চলে আসেন, কারণ তিনি রাতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তিনি যখন যাবতীয় কাজ শেষ করে চলে যাওয়ার জন্য রুমের সব লাইট অফ করছিলেন, তখন তিনি দেখলেন একটা রুমের লাইট নিজের থেকে অন অফ হয়ে একেবারেই অফ হয়ে গেল। তিনি কিছুটা নার্ভাস ভাবে গিয়ে সুইচটা চেপে দেখেন লাইটটা আর জ্বলছিল কিনা,
বা লাইটটা যে জ্বলছিল কোনো সমস্যা হলো না, হয়তো ফিউজ হয়ে গেছে। আসলে এই বিষয়টা ওনাদের বাসার নিত্যদিনের ঘটনা ছিল, প্রায়শই এমনটাই হলো। তো অ্যাঞ্জেলিনা বেশ কিছুদিন যাবত এই বাড়িতে হঠাৎ করে কোনো কিছুর অস্তিত্ব অনুভব করতে শুরু করে। যেহেতু তিনি রাতে কাজ করতে বেশি পছন্দ করতেন, যার কারণে তিনি বেশ কিছু অ্যাক্টিভিটিস অনুভব করতেন। মাঝে মাঝেই কোনো ভারী বক্স মেঝেতে টেনে নিয়ে যাওয়ার শব্দ আসতো, আবার বিভিন্ন স্থানে নক করার শব্দ আসতো, আবার মাঝে মাঝে অপরিচিত কিছু কণ্ঠস্বর শুনতে পাওয়া যেত। আসলে এগুলোতে তিনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এই বিষয়গুলো ওনাদের মেয়ে এলিসা অবগত ছিল। একদিন দুপুরে অ্যাঞ্জেলিনা তার মেয়ে এলিসাকে স্কুলে থেকে নিতে যায় এবং পরবর্তীতে তার ফ্রেন্ড হার্ভের বাসায় সাথে দেখা করে, যে কিনা এলিসার শিক্ষক ছিল। তো এলিসা সেখানে তাদের বাসায় এই ছোট ছোট অদ্ভুত বিষয়গুলো বলা শুরু করে, কারণ হার্ভে শিক্ষকতার পাশাপাশি 20 বছর যাবৎ একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। অ্যাঞ্জেলিনা তখন হার্ভেকে বিস্তারিত বলেন যে উনি অ্যাকচুয়ালি কী কী অনুভব করেন ওনার বাসায়, এবং উনি হার্ভের কাছে সত্যতা উদ্ঘাটন করার আগ্রহ প্রকাশ করেন। তিনি হার্ভেকে তার কাজ দেখানোর অনুরোধ করেন। অ্যাঞ্জেলিনা ওনাকে কিছু বিষয় শিখিয়ে দিতে দিতে বলেন যে নিজের থেকেও চেষ্টা করতে পারে, সে যে কোনো প্রমাণ পেতে পারে এই বিষয়ে। হার্ভে তখন অ্যাঞ্জেলিনাকে এই সপ্তাহে তার বাসায় যাওয়ার আগ্রহ প্রকাশ করে। অ্যাঞ্জেলিনা খুব খুশি হয়ে যায়, কিন্তু হার্ভে অ্যাঞ্জেলিনার স্বামী ইলিনিয়াকে নিয়ে বেশ চিন্তিত ছিল, কারণ ইমিলিয়ানো এই সব বিষয়ে বিশ্বাসী ছিল না। এর জন্যই মূলত অ্যাঞ্জেলিনা চাচ্ছিলেন বিষয়গুলো বিস্তারিত উদ্ঘাটন করতে, যেখানে আসলেই প্যারানর্মাল কিছু ঘটছে। একদিন রাতে এলিসা তার রুমে কার্টুন দেখছিল। হঠাৎ করে তার কাছে বেশ অস্বস্তি লাগতে থাকে। এলিসার মনে হচ্ছিল কেউ তাকে কড়া নজরে দেখছে। ঠিক তখনই তার রুমের লাইটগুলো নিচ থেকে অফ হয়ে যায়। যখন এলিসা ঘুরে তার রুমের দরজার দিকে তাকায়, সেই মুহূর্তে সে লাইট নিভে যাওয়ার 1-2 সেকেন্ডের মধ্যে একটা অবয়ব দেখতে পায়, যা লাইট জ্বলে ওঠার সাথে সাথে উধাও হয়ে যায়। তখন এলিসা ভয়ে চিৎকার করলে তার মা অ্যাঞ্জেলিনা উপরে চলে আসে। এলিসা খুব ভয়ার্তভাবে বলতে থাকে যে এখানে কিছু দেখেছে সে, কিন্তু অ্যাঞ্জেলিনা তাকে বিভিন্নভাবে বুঝিয়ে শান্ত করে যে ভূত প্রেত বলতে কিছুই হয় না, এগুলো শুধুমাত্র আনন্দের জন্য। যদিও অ্যাঞ্জেলিনা নিজেও বিশ্বাস করতেন কিছু তো সমস্যা আছে এখানে, কিন্তু মেয়ের সামনে সব পাত্তা দিলেন না। তখন উনি বেশ চিন্তিত হয়ে পড়েন, কারণ এতদিন বিভিন্ন কার্যকলাপ অনুভব করলেও সরাসরি কোনো কিছু ফেস করেনি কেউ। পরবর্তীতে টানা কিছুদিন ওনাদের বাসার লাইটগুলো অনবরত ফিউজ হতে শুরু করে। এক বন্ধের দিন ইমিলিয়ানো সেই লাইট পরিবর্তন করার সময় এলিসা তাকে জানায় যে আজ হার্ভে আসবে বাড়িতে ভূত খোঁজার জন্য। বিষয়টি শুনে ইমিলিয়ানো বেশ আশ্চর্য হয়ে যায়। তখন সে অ্যাঞ্জেলিনাকে পুনরায় একই কথা বলে, আমি তোমাদেরকে আর কত বোঝাবো যে এগুলো বলতে কিছুই নাই, সবকিছু তোমাদের ভ্রান্ত ধারণা। আসলে এমিলিয়ানোর কাছে এই বিষয় নিয়ে ওনার স্ত্রীর এতটা আগ্রহ পছন্দ হচ্ছিল না। অ্যাঞ্জেলিনা জানায় যে এভাবে অনবরত যে লাইট ফিউজ হচ্ছে, এইটা কি তোমার কাছে অদ্ভুত লাগছে না? কোনো কারণ ছাড়াই লাইটগুলো এভাবে নষ্ট হচ্ছে, কারণ এক সপ্তাহের বাসায় প্রায় 40টা লাইট ফিউজ হয়েছে। তখন অ্যাঞ্জেলিনা জানায় যে এগুলো কিন্তু প্যারানর্মাল অস্তিত্বের সাইন। তখন এমিলিয়ানো জানায় যে আচ্ছা ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এইসব কিছুর মধ্যে যেন এলিসা না থাকে। সেই রাতে হার্ভে তাদের বাসায় আসে। হার্ভে তার সাথে বেশ কিছু সরঞ্জাম নিয়ে আসে। সরঞ্জামের প্রতিটির কাছে অ্যাঞ্জেলিনাকে বুঝাচ্ছিল, যেমন K2 মিটার, ডিজিটাল ভয়েস রেকর্ডার, ইলেকট্রোম্যাগনেটিক ডিটেক্টর সহ আরও বেশ কিছু। অ্যাঞ্জেলিনা বেশ উচ্ছ্বসিত ছিল, কারণ এটি ছিল তার প্রথম প্যারানর্মাল ইনভেস্টিগেট। যখন হার্ভে অ্যাঞ্জেলিনাকে এসব কিছু বুঝাচ্ছিল, সেই মুহূর্তেই হঠাৎ করে কোনো কিছুর অস্তিত্ব তাদের আশপাশে তারা অনুভব করতে থাকে। যখন অ্যাঞ্জেলিনা তাকে জিজ্ঞেস করে যে সে কিছু অনুভব করতে পারছে কিনা, তখন হার্ভে জানায় হ্যাঁ কিছু তো আছে এখানে। তারা সেই মুহূর্তে রুমের মধ্যে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমতে থাকা লক্ষ্য করে, এবং পাশাপাশি হার্ভের ব্যবহৃত সরঞ্জামগুলো স্পষ্ট সিগন্যাল দিচ্ছে যে এই মুহূর্তে কোনো কিছুর উপস্থিতি আছে সেখানে। পরবর্তীতে কয়েকদিন অ্যাঞ্জেলিনা হার্ভের দেওয়া সরঞ্জামগুলো দিয়েই নিজেই সম্পূর্ণ বাড়ি দেখতে থাকে। সে বেশ কিছু সিগন্যালও পায় মেশিনগুলো থেকে। আসলে উপস্থিতিগুলো একটা নির্দিষ্ট সময় অনুভব করা যাচ্ছিল। একদিন রাতে ইমিলিয়ানো বাসায় ফিরে নিচের ড্রয়িং রুমে যেই না বসেছে, ঠিক সেই মুহূর্তে শুনতে পান তাদের মেইন দরজায় কেউ অনেক জোরে জোরে আঘাত করছে। মনে হচ্ছিল যে কেউ কোনো হ্যামার দিয়ে দরজা ভাঙার চেষ্টা করছিল।
সে তাৎক্ষণিক তার সাথে থাকা পিস্তল হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। তখনও অনবরত শব্দ হচ্ছিল। তিনি দরজাটা খুলেন, দেখতে পান কেউ নেই। তিনি বিষয়টা স্বাভাবিকভাবেই নেন। তিনি ভাবেন হয়তো কেউ দুষ্টুমি করছে। অন্যদিকে এলিসার মাঝে বেশ কিছু জিনিস লক্ষ্য করা যাচ্ছিল। যে কিনা সর্বদা হাসি খুশি ও দুষ্টুমিতে পুরো বাড়ি মাতিয়ে রাখত, সে মেয়ে হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেছে। সারাদিন তার ঘরের মধ্যে থাকে, কারোর সাথেই তেমন কথা বলে না, কোনো হই হুল্লোড়ও নেই। এলিসার মা অ্যাঞ্জেলিনা পেশায় ছিলেন একজন বায়োটেক ফার্মের ম্যানেজার। তো ওনাকে কয়েকদিনের জন্য একটা বিজনেস ট্রিপে যেতে হয়। এলিসাকে এই অবস্থায় রেখে যেতে ওনার মোটেও ইচ্ছে হচ্ছিল না, কিন্তু বিজনেসের জন্য তাকে না ইচ্ছা সত্ত্বেও যেতে হয়। সেদিন রাতে ইমেলিয়ানো টয়লেটে যাবার জন্য করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে তিনি তার পেছন থেকে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ পাচ্ছিলেন। তখন তিনি বিষয়টা এতটা পাত্তা না দিয়ে টয়লেটে চলে যান। টয়লেট শেষে যখন উনি লাইট অফ করে দেওয়ার সময় দিতে যাবেন, ঠিক তখনই পুনরায় ওনার পেছনে জোরে জোরে কারো নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পান। আর তিনি পুরোপুরি অনুভব করতে পারছিলেন যে ওনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তেই ওনার কাঁধে হাত রেখে সাথে সাথে লাইট জ্বালিয়ে পেছনে ঘুরে দেখেন কেউ নেই। তিনি দরজাতেই দাঁড়িয়েছিলেন। কেউ যদি বের হতে হয় ওনাকে পার করেই বের হতে হবে, কিন্তু কেউ তো বের হয়নি, আর ভেতরে তো কারোর অস্তিত্ব নেই। তাহলে ওনার কাঁধে কে হাত রেখেছিল? বিষয়টাতে এবার উনি অনেকটা নার্ভাস হয়ে যান, কারণ এর পূর্বে উনি কখনোই এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হননি, বা এসবের প্রতি ওনার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। উনি কয়েক মিনিটের জন্য একদম বাকরুদ্ধ হয়ে যান যে আসলে এইখানে কি ঘটেছে, বা এটা কি এইমাত্র কি ঘটলো। এটা কয়েকদিন শেষ হয়। অ্যাঞ্জেলিনা ওনার বিজনেস ট্রিপ শেষ করে বাড়িতে ফেরে, কিন্তু এলিসার অবস্থা দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছিল। সম্পূর্ণ ঘর এলোমেলো করে রাখা, নিজে এলোমেলো ভাবে থাকা, কাউকে তার ঘরে আসতে দিত না, নিজেই নিজেকে আঘাত করত আর বলতো সে কানে যেন কি শুনতে পায়, যার কোনো মিনিং ছিল না। এলিসার এই অবস্থা দেখে তাকে তখন ইমিলিয়ানো কিছুটা ধারণা করতে পারে যে না, কিছু তো চলছে সকলের অজান্তে। কারণ ওনাদের মেয়ে এলিসা তো কখনোই এমন ছিল না। তাহলে হঠাৎ করে কি হলো? ওনারা এলিসাকে ডাক্তার দেখায়, কিন্তু তাতেও কোনো ফলাফল আসেনি। একদিন তো এলিসার অবস্থা দেখে সবাই আঁতকে ওঠে। এলিসার রুম থেকে অনেক চিৎকারের শব্দ আসছিল। যখন অ্যাঞ্জেলিনার এমিলিয়ানো তার ঘরে যায়, সেখানে অবস্থা এখন রীতিমতো থ হয়ে যায়। এলিসা নিজেই নিজের মাথা দেয়ালের সাথে বাড়ি দিচ্ছিল, আর অনবরত কাকে যেন উদ্দেশ্য করে বলছিল, যেই ভাষা যা তাদের বোধগম্য ছিল না। তখন অ্যাঞ্জেলিনা তাকে শান্ত করার জন্য যায়। এলিসা তার দিকে এমনভাবে তাকায় যেন মনে হচ্ছিল হিংস্র জন্তু। এলিসা অ্যাঞ্জেলিনাকে উদ্দেশ্য করে বলছিল, তুই মরবি সবার আগে, তোকে মারব। তোর এসবের প্রতি বেশি আগ্রহ, তাই তোকেই আগে শেষ করব। এটা বলে এলিসা জ্ঞান হারিয়ে ফেলে। এলিসার পরিস্থিতি এতটাই খারাপ দেখে শেষ অবধি এমিলিয়ানো নিজেই অ্যাঞ্জেলিনার ফ্রেন্ড হার্ভে, যে কিনা প্যারানর্মাল ইনভেস্টিগেট করতে পারতো, তাকে বাসায় নিয়ে আসার কথা বলে। হার্ভেকে ফোন দেওয়া হলে আগামী সপ্তাহে আসতে পারবে বলে জানায়। হার্ভে আসার আগ পর্যন্ত এই কয়েকদিন এমিলিয়ানোর পরিবারের নিকট অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। পরের সপ্তাহ হার্ভে তাদের বাসায় আসে এবং সাথে করে একজন প্রিস্ট সাথে করে নিয়ে আসেন। হার্ভের ভাষ্য মতে এই বাড়িতে যে সে যা ফিল করেছে তা ওনার একার পক্ষে কাজ করা সম্ভব নয়, তাই উনি সাথে করে একজন প্রিস্ট নিয়ে এসছেন যে তার থেকে ওই বিষয়ে অধিক জ্ঞান রাখে। হার্ভে এর পরে কখনোই অন্য কাউকে নিয়ে যায়নি, নিজে একাই ডিল করেছিল। প্রিস্টকে যখন হার্ভে বাড়ির কথা বলেন, তখন এখানকার অশরীরী কর্মকাণ্ডের কথা খুলে বললে প্রিস্ট নিজের থেকে এখানে আসার আগ্রহ প্রকাশ করে। প্রিস্ট যখন প্রথম এলিসাকে দেখেন, ওনার কাছেও এলিসাকে বেশ অদ্ভুত লাগছিল। দেখে মনে হচ্ছিল এই একই শরীরে দুটো সত্তার বসবাস থাকতে পারে। প্রিস্ট জানায় যে উনি এখানে যা কিছুর অস্তিত্ব অনুভব করছেন সে খুব রাগান্বিত আপনাদের সকলের উপর, সে আপনাদের সবাইকে ঘৃণা করে। তিনি আরও বলেন যে এলিসাকে সে এখনো পুরোপুরি বশীভূত করতে পারেনি, সে এলিসাকে একটা মিডিয়াম হিসেবে ব্যবহার করছে। প্রিস্ট কথা বলার মাঝে এমিলিয়ানোকে উদ্দেশ্য করে বলেন, আপনিও তো কিছুদিন আগে তাকে ফেস করেছিলেন, আপনার কাছে কাঁধে কিছু ফিল করেছিলেন। এই কথা শুনে এমিলিয়ানো রীতিমতো স্টান হয়ে যায়, কারণ এই কথা তো প্রিস্টের কোনোভাবেই জানার কথা ছিল না, আর সে এটা কাউকে শেয়ার করেনি। এটা শোনার জন্য ওনার এই প্যারানর্মাল বিষয়ের প্রতি সাথে সাথে ধারণা পরিবর্তন হয়ে যায়। সে আসলে বিশ্বাস করে যে কিছু তো আছে।
তাদের সাথে কথার সময় প্রিস্ট কিছুটা দূরে একটা রুমের পাশে কোনো অস্তিত্বের উপস্থিতি অনুভব করতে পারেন। প্রিস্টকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি এখানে যে আছে তাকে অনুভব করতে পারছি, আর আমার মনে হচ্ছে সে আমাকে কিছু বলতে চাচ্ছে। তখন প্রিস্ট এমিলিয়ানোর ব্যবহৃত কিছু চায়, যা মাধ্যমে সে অস্তিত্বের সাথে যোগাযোগ করবে। তো এমিলিয়ানো প্রিস্টকে তার পুলিশের ব্যাচ দেয়। তখন প্রিস্ট একটা আলাদা রুমে গিয়ে বেশ পুনরায় ওনাদের সকলের নিকট আসে এবং জানায় যে আসলে কি ঘটেছে ওনার সাথে। প্রিস্ট জানা যে আপনাদের এখানে যে আছে তার নাম রবার্ট, ওর বয়স 20 বছর। সে বেশ কেয়ারলেস স্বভাবের ছিল। একদিন রাতে তার বাবা তাকে অনেক বকাঝকা করে। এই কারণে সে রাগান্বিত হয়ে বাড়ি থেকে তাদের গাড়ি নিয়ে বের হয়ে যায়। সে কারণে রাগের কারণে এতটাই জোরে গাড়ি চালাচ্ছিল যে এক পর্যায়ে গাড়ির স্পিড কন্ট্রোল করতে না পারে অ্যাক্সিডেন্ট করে এবং ঘটনাস্থলেই মারা যায়। তার গাড়ির অ্যাক্সিডেন্টের খবর যখন পুলিশকে জানানো হয়, তখন সেই অ্যাক্সিডেন্ট স্পটে যেই পুলিশ আসে সে আসলে কেউ নন, স্বয়ং ইমিলিয়ানো নিজে। আর সেদিন থেকেই রবার্টের আত্মা বলেন আর কোনো দুষ্ট অশরীরই যাই বলেন না কেন, সে তাকে ফলো করে এই বাড়িতে চলে আসে আর বিভিন্নভাবেই তার উপস্থিতি আপনাদের সমস্যার সৃষ্টি করছে। তখন প্রিস্টের কাছের সমাধান জানতে চাইলে প্রিস্ট জানায়, যেহেতু তার একটি অপমৃত্যু হয়েছে আর এখনো সম্পূর্ণভাবে শেষকৃত্য সম্পূর্ণ হয় নাই, তাই তার আত্মা এখনো মুক্তি পায়নি। আপনারা তার জন্য একটা শেষকৃত্যের আয়োজন করলে হয়তো সমস্যার সমাধান হতে পারে। এমিলিয়ানো এবং অ্যাঞ্জেলিনা উভয় পৃষ্ঠের কথা সম্মতি প্রদান করে এবং পরের দিনই শেষকৃত্যের আয়োজন শেষ করেন। এই অনুষ্ঠানের পর থেকে তাদের মেয়ে খুব ধীরে ধীরে হলেও এলিসা পূর্বের মতো হতে থাকে এবং এতদিন যে অ্যাক্টিভিটিসগুলো তাদের বাসায় হচ্ছিল সেটাও আস্তে আস্তে সবার চোখ থেকে চক্ষুর আড়ালে চলে যায়, মানে সেটা সে কেউ আর অনুভব করেনি। তো এইটা ছিল আমাদের একটি ঘটনা। আসলে এরকম বহু ঘটনা আছে বিদেশে, এই ধরনের ঘটনা মানে অভাব নাই। আমরা শেয়ার করলাম, যেহেতু এটা ওইখানকার একটা নামকরা ঘটনা দেখে আমরা শেয়ার করলাম। আমি যেই জায়গায় থাকি এই জায়গায় প্রচুর ঘটনা আছে, আসলে বলার মতো না, 2-3 মিনিটের ঘটনা। ফর এক্সাম্পল, আমাদের পাশের বাসায় যেই মহিলা এসছে সেই মহিলাটা ইন্ডিয়ান কেরালা। তারা আগে যে বাসায় ছিল তারা কিছু জিনিস অস্তিত্ব অনুভব করতো। এখন আমি যদি বলি সে অস্তিত্বের ঘটনা আপনাদেরকে শোনাবো, সেটা শুনিয়ে আসলে কোনো একটা লাভ হবে না, কারণ 1-2 মিনিটে সেই ঘটনা বলে আমি আসলে কিছু বোঝাতে পারবো না। তো বাড়ির মধ্যে এই ধরনের অদ্ভুত কর্মকাণ্ড, যে আমি বলেছিলাম আমাদের বাসার নিচে যে ভাই আছেন, তিনি আগে যে বাসায় থাকতেন সেই বাসায় যে তারা 3জন একটা রুমে থাকতো, অনেকদিন আগের কথা। উনি 2000 সালে যখন প্রথম এখানে এসে কাজের খোঁজে আসে ইংল্যান্ডে, তখনকার ঘটনা। তো তিনি বলেছেন যে তিনি বাসার মধ্যে এগুলিকে ভয় পেতেন না, তার কাছে মনে হতো আস্তাকারে দিব বসায়, এরকম জিনিস। বডি মাসেল টাসেল আছে, ওনার বডি ছিল তখন, এবং সে বাংলাদেশে বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপও ছিল। অনেক আগের কথা, তখন 1995-এর কথা। তো উনি বডি বিল্ড করতো। তো উনি ইংল্যান্ডে চলে আসে 2000 সালে। তো কাজ করতে যেত, একটা রিটেল শপে উনি কাজ করতেন। তো প্রায় সময় নাকি তাদের বাসার মধ্যে তাদের চারপাশে কেউ হাঁটতো ওই ফ্ল্যাটের মধ্যে। আসলে এই বাসাটা 2 তলা, তো এখানে তো আর সুউচ্চ বাড়ি নাই, আমি যে জায়গায় থাকি সুউচ্চ বাড়ি নাই, এখানে সব বাড়ি হচ্ছে দোতলা, ম্যাক্সিমাম দোতলা। তো ওনারা থাকতেন দোতলাতেই, এবং আশপাশে যে পরিমাণ শব্দ আসতো ওনারা ভয়ে ওনাদের সাথে যারা ছিল তারা মোটামুটি সবাই চলে গেছিল। উনি একাই থাকতো বাসায় এবং একাই শব্দ পেত। ওরা যে মনে হতো যে কেউ ফ্রিজ খুলছে, অথবা রান্নাঘরে কেউ ওয়াশিং মেশিন ছেড়েছে। ওয়াশিং মেশিন যে আপনারা তো জানেন ওয়াশিং মেশিনের শব্দ হয়, ওয়াশিং মেশিন যে স্পিনিং যে শব্দটা, স্পিন যখন করে তখন প্রচণ্ড শব্দ হয়। তো বলে যে ওয়াশিং মেশিন থেকে প্রচণ্ড শব্দ হচ্ছিল, কিন্তু ওয়াশিং মেশিন তো কেউ ছাড়েনি, কিন্তু প্রচণ্ড শব্দ হচ্ছিল। তো রান্নাঘরে কেউ রান্না করছে, রান্না করার শব্দ আসছে, দরজাটা খোলে পাশের রুম থেকে আরেক রুমে কেউ চলে যাচ্ছে, কিন্তু পুরো ফ্ল্যাটে কিন্তু ওই ভাই একাই, উনি বাংলাদেশি, ওই ভাই কিন্তু একাই। তো সে তারিখ ভাই আমি এগুলি ভয় পাই না, আসলে সামনে ধুমধারাক্কা হবে। তো ওইটা ওনার নিজের কথা, কিন্তু সামনে তো আসলে সাথে সাথে সবার পড়ে না, আর পড়লেও সবার হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, যাদের পরে তারাই ভালো জানেন। তো যে আমি আপনাদের কিছুদিন আগে বললাম যে আমি আসার সময় আমি ফিল করেছি গাড়ির সামনে, আমি দেখেছি কাউকে আমার সামনে থেকে উড়ে যেতে। যাই হোক, সেটা তো মানুষের মতো অভাব দেখি নাই, দেখেছি সাদা কিছু একটা উড়ে যেতে। আরেকটা ঘটনা আপনাদেরকে বলবো এখন।
যিনি পাঠিয়েছেন তিনি তার নাম আশফাক, নন্দীপাড়া খিলগাঁও থেকে তিনি আমাদের ঘটনাটি শেয়ার করেছেন এবং তিনি আমাদের সকলের প্রশংসা করে তার ঘটনা শেয়ার করেছেন। যেভাবে বলেছেন সেভাবে বলছি। যাই হোক, আজকে আমি আপনাদেরকে একটা ঘটনা বলতে এসেছি। ঘটনাটি আমার পরিবার কেন্দ্রিক। আমাদের পরিবারের এরকম অনেক ভয়ের বা অলৌকিক যাই বলেন, মানুষ যাই বুঝুক, এরকম অনেক কিছু ঘটনা আছে যা স্বাভাবিক না। আজকে ছোট ভাইয়ের ঘটনা শেয়ার করতে চাই আপনাদেরকে। বর্তমানে আমাদের পরিবার বলতে আমরা 3 ভাই, আমাদের মা ও আমার বউ। আমার বাবা মারা গেছেন গত 4 বছর আগে। আমি সবার বড়, আর আমার পরে যে ছোট ভাইটা আছে তার ঘটনা বলবো। ওর নাম আরাফাত। ও এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। আমার ছোট ভাইয়ের জন্ম 2001 সালে। ও যখন মায়ের গর্ভে, তখন মা একদিন একটা স্বপ্ন দেখেছিল। স্বপ্নটা এরকম ছিল যে একজন মানুষ জুব্বা পরা, সৌদি আরবের লোকেরা যেমন জুব্বা পরে অনেকটা সেরকম, মাথায় পাগড়ি ও দাড়ি লম্বা। লোকটা খুব সুন্দর এবং উজ্জ্বল, তার চেহারাটা নূরের ঝলমল করছে। আমার মাকে বলছে যে তোমার ঘরে যে নতুন অতিথি এসছে তাকে খুব সাবধানে রাখবা, আর ওর নাম রাখবা আরাফাত। এছাড়াও ও মায়ের গর্ভে থাকাকালীন এরকম আরও কিছু স্বপ্ন বা দেখতেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওর জন্মের আগেই মা নাকি ওকে স্বপ্ন দেখেছেন, এমনকি ওর জন্মের পরে যেমনটি দেখতে ছিল ঠিক তেমনটিই দেখেছেন। এটা তো সম্ভব না। ওকে স্বপ্ন দেখেছেন, এমনকি এটা জন্মের পর যেরকমটা স্বপ্নে দেখেছেন সেরকমটা অনেক অনেক স্ট্রেঞ্জ, মানে একটা পুতুলের মতো। আমার ভাইটা যখন জন্ম নেয় খুব সুন্দর এবং ফুটফুটে ছিল। এখানে উল্লেখযোগ্য যে আমার সাথে আমার ছোট ভাইয়ের বয়সের পার্থক্য ছিল 8 বছর, তাই আমার সেই সব অনেকটাই মনে আছে। ছোটবেলা থেকেই আমার এই ছোট ভাইটির নানা ধরনের বিপদ লেগেই থাকতো, ওর বিপদ কাটতে চাইতো না। যাই হোক, সেগুলো বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। ও যখন 7ম শ্রেণীতে পড়ে তখন একবার ওর বয়সী আমাদের এলাকারই এক প্রতিবেশী ইব্রাহিম ও তার পরিবারের সাথে তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় যাবার জন্য বায়না ধরে। ও প্রচণ্ড জেদি এবং একরোখা স্বভাবের। যদি কোনো কিছু একবার বায়না করে তখন যতক্ষণ পর্যন্ত এটা না দেওয়া হবে নিস্তার থাকতো না কারো। যাই হোক, পরে ওর জেদের সাথে আমার মা আর পারেনি এবং ওকে অনুমতি দেয়া হয়। সেখানে 7 দিন থেকে ও আবার চলে আসে। হয়তো ভাবতে পারেন তাহলে এই ঘটনাটি কেন উল্লেখ করবেন, যেটা আপনারা পরে বুঝতে পারবেন। ও যখন 9ম শ্রেণীর ছাত্র তখন আমরা সবাই কেরানীগঞ্জের কলাতিয়া নামক একটি স্থানে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাই। সারাদিন সেখানে ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। বিপত্তিটা বাধে তখন। হঠাৎ দেখলাম আমার ছোট ভাইটি মানে আরাফাত সে এখান থেকে যেতে চাচ্ছে না। শুধু এইটুকুই হলে হতো ভাবতাম স্বাভাবিক, কিন্তু মানুষ খুব রেগে গেলে যেমন করে, চোখগুলো বড় বড় করে তাকিয়ে থাকা আর আগে ফোঁস করা, এরকম করছিল। এমনকি রাগে ওর গালগুলো, চোখগুলো লাল হয়ে যায়, ওর ঘাড়ের রগগুলো সব ফুলে ওঠে। আমরা ওকে অনেক বোঝাচ্ছিলাম যে আমরা আবার কয়েকদিন পর এখানে আসব, এরকম আরো অনেক কিছু, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। পরে এক পর্যায়ে আমি রেগে গিয়ে ওকে একটা চড় দিই। এতে সে আরো রেগে যায় এবং এবার তার মুখ থেকে লালা ধরছিল। আমি ভাবলাম হয়তো এদিক ওদিক সারাদিন ঘোরাঘুরি করেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করেনি, কোনো শারীরিক সমস্যা দেখা দিয়েছে। আমরা তাৎক্ষণিক ওকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাই এবং ওকে দেখাই। কর্তব্যরত ডাক্তার দেখে বলেন কোনো স্ট্রেস থেকে এমনটা হয়েছে, সমস্যা নাই, একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঘুমালে ঠিক হয়ে যাবে। ও ওখানেও এরকম করছিল যে যখন ডাক্তার ইঞ্জেকশন দিতে যাবে সে আরো রেগে যায় এবং হাতের কাছে যা পাচ্ছিল ছুঁড়ে মারছিল। এক পর্যায়ে ওখানে থাকা স্টাফ ও আমি সহ ধরে ওকে জোর করে ইঞ্জেকশন দিই। তারপরও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। প্রায় 3 ঘন্টার মতো ঘুমানোর পরও জেগে ওঠে এবং ওকে স্বাভাবিক লাগছিল আমাদের কাছে। আমরা ওকে বাসায় নিয়ে আসি। প্রথম 2 দিন তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু 3য় দিন থেকে শুরু হয় সমস্যা। ও একাই হাসে। সে এতটাই যে হাসি ফুরাতে চাইতো না, নাক মুখ লাল হয়ে যেত। যার তার দিকেই চোখগুলো বড় করে তাকিয়ে থাকতো এবং নিজেই বিড়বিড় করে কি যেন বলতো। আমি আমার মা ওকে জিজ্ঞেস করলে আবোল তাবোল কথা বলতো, যার কোনো মাথা মুন্ডু আমি বুঝতাম না। পরে আমার সন্দেহ হলো যে হয়তো ওর উপর জিনের আছর হতে পারে। আমি ওই দিন আসরের নামাজ পড়ে ওর কাছে গেলাম। আমি নামাজ পড়ে কাছে যাওয়ার পর দেখলাম ও আমার থেকে দূরে সরে যেতে চাইছে, আমার কাছে আসতে চাইছে না। আমাকে ওর কাছে যেতে মানা করছিল বারবার।
আমি না ওকে শক্ত করে ধরি, ধরে ওর কানে জোরে 3 কুল পাঠ করে ফেলি, যার দরুন ও চিৎকার শুরু করে। ওর চিৎকার শুনে রান্নাঘর থেকে মা ও আমার একেবারে ছোট যে ভাই আছে সে চলে আসে। এক পর্যায়ে ওর ভেতর থেকে কেউ কথা বলতে শুরু করে, আমাকে এখনই ছাড়, না হলে খারাপ হবে। তখন আমি বললাম, আপনি কে, কেন আমার ভাইকে কষ্ট দিচ্ছেন কেন? তখন সে বলতে শুরু করলো, আমার নাম পুনম, আমি এখানে একা আসি নাই, আমার সাথে আমার 4 ভাই আছে। আমি বললাম, আপনি কেন এসছেন আমার ভাইয়ের কাছে? তখন সে বলল, আমরা থাকতাম সুবলের বাড়ির পূজা ঘরের সাথে তেঁতুল গাছে, তোর ভাই ওই জায়গায় যেয়ে চিতই পিঠা খাচ্ছিল, আমাদের দেয়নি। তখন আমি বললাম যে, দেখেন আপনাদেরকে তো এমনিতে কেউ দেখতে পায় না, আমার ভাই দেখতে পায়নি। তখন সে আবার বলল যে, না শুধু তাই নয়, আমার ছোট ভাই খাবার খাচ্ছিল, তখন সে খাবারের উপর প্রস্রাব করেছে। তখন আমার ছোট ভাই ওর উপরে রেগে ভর করে, আর তখন তুই আমার ভাইকে থাপ্পড় মেরেছিস, সেটা দেখে আমি তোর ভাইয়ের উপর ভর করি, তোরা আবার ইনজেকশন দিয়েছিস। আমরা 5 ভাই বোন তোর ভাইয়ের কাছে এসেছি, তোর ভাইকে আমরা নিয়ে যাব, এগুলো সব ভেতর থেকে আসছে, আর তুই যদি বাড়াবাড়ি করিস তাহলে তোরও খবর আছে। তখন আমি মাকে জমজমের পানি নিয়ে আসতে বললাম। আমাদের বাসায় জমজমের পানি ছিল, কোন এক আত্মীয় সৌদি থেকে আসার সময় অনেকটা জমজমের পানি নিয়ে এসেছিল, সেখান থেকে আমাদের কিছুটা দিয়েছিল। তখন মা সেই জমজমের পানি আনার পর সেখান থেকে কিছুটা পানি ওর গায়ে ছিটিয়ে দিলে একটা বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আমি মাকে বলিও চলে গেছে, কিন্তু আমাদের ভালো কোনো ব্যবস্থা না করলে অনেক বড় ক্ষতি হতে পারে। বুঝতে পারছিলাম, কারণ ওর ভেতর থেকে কথাগুলো আসছিল, যেটা অনেকটা আবল তাবলের মতোই লাগছে আমার কাছে। তারপর আমার ছোট ভাইয়ের মুখে কিছুটা পানির ছিটা দিলেও স্বাভাবিক হয়। আমরা আসলে ওকে জ্ঞান ফেরার পর জিজ্ঞেস করে, আসলে কি হয়েছিল বলতো? তখন বলে, ওই দিন দুপুরবেলা যখন তোমরা সবাই পিঠা খাচ্ছিলে, তখন আমি আর স্বামী ওই হিন্দু বাড়িতে গিয়েছিলাম, ওইদিকে একটা বড় পুকুর আছে সেটা দেখতে। পরে আমরা সেই পুকুরে কিছুক্ষণ বসেছিলাম, তো আমার সাথে থাকা পিঠা খাচ্ছিলাম। শামীম আমাকে দেখালো যে পাশেই তেঁতুল গাছটা ছিল, ওখানে নাকি কিছুদিন আগে বজ্রপাত হয়েছিল। তো বজ্রপাত হওয়ার পরে গাছের কিছুটা অংশ নাকি পুড়ে গেছে, কিন্তু গাছটা নাকি মরে নাই। আমি সেটার কাছে যেয়ে, ওখানে আমার প্রচণ্ড বাথরুম লাগে, তো আমি ওখানে একটা পাশে গোয়ালঘর ছিল, আমি ওই গোয়ালঘরের পাশে যেয়ে প্রস্রাব করি। প্রস্রাব শেষ করে যখন উঠে চলে আসি, আমার শরীরে একটা গরম বাতাস লাগে। গরম বাতাস লাগালাগে আমার শরীরের সব পশম দাঁড়িয়ে যায়, আমি ভয় পেয়ে যাই, তাড়াতাড়ি বাসায় চলে আসি। তারপর যখন চলে আসার জন্য তৈরি হচ্ছিলাম, তখন আমি যখন রুম থেকে বের হলাম, তখন দেখলাম উঠানের বাম দিকে চাপকল লাগানো যা জায়গায়, সেই জায়গায় একটা অর্ধেক মানুষ ও অর্ধেক কুকুরের মতো একটা অবয়ব, কিছু একটা দেখে আমি ভয় পেয়ে যাই। এরপরে আমার আর কিছু মনে ছিল না। এরপর আমি আশফাক, এতক্ষণ আমি আরাফাত হয়ে ঘটনাটা শোনাচ্ছিলাম। যাই হোক, এরপরের ঘটনায় আমি মাকে বললাম ওকে ভালো কোনো হুজুরের কাছে নিতে হবে। তো আমার একটা খালা ছিল, মেজো খালা, সে এরকম ছোটখাটো কবিরাজি বিষয়ে টুকটাক ও কেউ কারো বিপদে পড়লে জিনের আছর থেকে ছুটানোর কাজ করত। যদিও কোনো একটা ঘটনার পর উনি এসব ছেড়ে দিয়ে একেবারে সংসারে মনোনিবেশ করেন। তাকে আমরা ফোন দিই, ফোন দিয়ে সব জানানোর পর উনি বলেন তাকে গ্রামে নিয়ে যেতে, আমার ছোট ভাইকে গ্রামে নিয়ে যেতে। আমার নানা বাড়ি বরিশালের মুলাদি থানাতে। ওখানে নিয়ে যাওয়ার পর একাধিক হুজুর কবিরাজ ওঝা দেখানো হয়, তবে কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। সেখানেও অনেক ঘটনা ঘটেছে ওকে কেন্দ্র করে, সেগুলো আরেকদিন আমি বলবো। তবে সব কবিরাজদের একটা মিল ছিল, তারা সবাই বলতেন ওর সাথে একটা বা দুইটা না, ওর সাথে 9টা জিন আছে, আর সব কটাই বদ জিন। এভাবে দিন চলছিল। আমরা ভালো বা হুজুর বা কবিরাজ ওঝা খুঁজছিলাম, তখনই এখানে একজন কারি হুজুর নামে হুজুরের সন্ধান পাই, কিন্তু সেই হুজুর সহজে এই কাজ করতে চাইতেন না। পরে আমরা সেই হুজুরের সাথে দেখা করে অনেক অনুরোধ করি এবং এক পর্যায়ে সে রাজি হয়। বলেন যে আজকে আপনারা চলে যান, আমি রাতে বসবো, আগামীকাল বলবো। পরে যথারীতি সেদিন আমরা চলে আসি এবং পরবর্তী দিন তার কাছে গেলে তিনি বলেন তিনি কাজটা করতে পারবেন। সেই দিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে উনি আসরে বসেন এবং সব কটা জিনকে ডাকান, কারণ একে একে প্রত্যেকটা জিন আসে এবং তাদের কথাগুলো হুজুরকে বলেন। তখন জানতে পারা যায় কেরানীগঞ্জের থেকে ওই 5টা জিন আসে, যার মধ্যে একটা মেয়ে আর বাকি 4টা ছেলে। আর ওই যে প্রথমে উল্লেখ করেছিলাম আমার ছোট ভাই ময়মনসিংহ গিয়েছিল, তখন সেইখানে সন্ধ্যার দিকে শ্মশানের নিকট দিয়ে আসার সময় কোন একটা স্থানে দুর্গন্ধের জন্য থুতু দিয়েছিল, আর যা পড়েছিল শ্মশানের কাছে থাকা বদ জিনের উপর। সেই থেকে ওরাও ওর সাথে আছে, কিন্তু ওভাবে প্রকাশ করেনি।
তারা চেয়েছিল ওর সাথে ধীরে ধীরে মিশে গিয়ে ওর ক্ষতি করবে। যাই হোক, হুজুর ওদেরকে অনেক কিছু বোঝায়, বোতলে বন্দি করার ভয় দেখায়, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। হুজুর জমজমের পানি ছেটানোর গায়ে এবং এরপরে আরো ক্ষিপ্ত হয়ে কাউকে কিছু করতে না পেরে ও নিজেই নিজের মাথায় দেয়ালের সাথে বাড়ি দিতে লাগে। তখন হুজুর একটা চিকন বেত বের করে তা দিয়ে আমার ছোট ভাইয়ের ছায়ার উপরে সজোরে আঘাত করতে থাকলেন। বিশ্বাস করা যে করবেন কিনা আমি জানি না, প্রত্যেকটা আঘাতের সাথে সাথে বিকট চিৎকারের শব্দ আসতে লাগে, আর আমার ছোট ভাই মাটিতে গড়াগড়ি দিয়ে ছটফট করতে লাগে। এক পর্যায়ে হুজুর এখানে থাকা সব কটাকেই বোতলে বন্দি করেন এবং আমার ছোট ভাইয়ের গলায় একটা তাবিজ দিলেন এবং একটা তাবিজ আমার মায়ের হাতে দিয়ে বলেন এটা বালিশের মধ্যে ঢুকিয়ে দিবেন, আর খেয়াল রাখবেন ওর যেন বালিশ পরিবর্তন না করে। আর কিছু আমল করতে বলে দেন। সেই সাথে অমাবস্যা, পূর্ণিমা ও শনিবার ও মঙ্গলবার সন্ধ্যার পর বাসা থেকে বের হতে নিষেধ করেন। যাই হোক, এতটুক পর্যন্তই ঘটনা ছিল। এবারের ঘটনাটি আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে। নাম মোহাম্মদ ইমন। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। সৌদি আরবের একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত রয়েছেন। ওনার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুলকান্দি গ্রামে। তো ঘটনাটি যখন ঘটে তখন উনি কোম্পানির কাজেই কাতারের একটা শাখায় অবস্থান করছিলেন। কাতারে কিন্তু বেশ কয়েকটা শাখা রয়েছে ওনাদের ওই কোম্পানির। তো উনি যেখানে ছিলেন এই জায়গাটার নাম হচ্ছে মাইজার, আর কাছাকাছি একটা জায়গা যেটার নাম হচ্ছে সেইলিয়া। এই সেইলিয়াতে ওনার ছোটবেলার একজন বন্ধু ছিল যার নাম হচ্ছে কাউসার। এই যে ইমন ভাই, ওনাদেরকে যদি কোনো একটা দেশে পাঠানো হতো বেশ কয়েক মাস সেখানে থাকতে হতো, এরপরে আবার সৌদি আরবে চলে আসার কথা বলতো কোম্পানি থেকে। তো সৌদি আরবেরই ট্রাভেল এজেন্সি কোম্পানি যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শাখা খুলেছে। তো কাতারেও শাখা ছিল, এই জন্যই কাতারে ওনাকে পাঠানো হয়েছিল অল্প কিছুদিনের জন্য। তো ওখানে কিন্তু ফ্রাইডেতে অফ ডে অর্থাৎ হলিডে। বৃহস্পতিবারটা আমাদের প্রবাসী ভাইদের কাছে একটা ঈদের মতো, সবাই সবার সাথে দেখা করতে যায়। তো এই যে ইমন ভাইয়ের বন্ধু যিনি কাউসার, উনি সেইলিয়া থেকে মাইজারে আসতেন কোনো সপ্তাহে, আবার কোনো সপ্তাহে ইমন ভাই মাইজার থেকে সেইলিয়াতে যেতেন। বৃহস্পতিবারে যেতেন, রাত্রে থাকতেন, গল্প গুজব করতেন, আবার শুক্রবার রাত্রেই চলে আসতেন। শনিবার থেকে আবার কাজ করার তো সময় শুরু। তো গাড়ি নিয়ে এই সেইলিয়া থেকে মাইজার, যেখানে এই কাউসার ভাই রয়েছেন আর যেখানে ইমন ভাই রয়েছেন, এই দুইজনের থাকার মধ্যবর্তী দূরত্বটা যদি কেউ গাড়ি নিয়ে আসতে চায় 15 মিনিট সময় লাগে। যদি কেউ পায়ে হেঁটে আসতে চায় তবুও 15 থেকে 20 মিনিট লাগে। এখন মনে হতে পারে গাড়ি নিয়ে আসতে গেলে 15 মিনিট, আবার পায়ে হেঁটেও 15 থেকে 20 মিনিট। কারণ কি, আসলে গাড়ি নিয়ে আসতে হলে অনেক ইউটার্ন নিয়ে ঘুরে ঘুরে আসতে হয়, আর হেঁটে আসলে তো বিভিন্ন সাইড দিয়ে অনায়াসে চলে আসা যায়, এভাবে ঘুরে ঘুরে আসতে হয় না। সেখানে কিন্তু রাস্তাঘাটের একটা শৃঙ্খলা রয়েছে, সেটা মেনটেন করেই আসতে হয়। আবার বিভিন্ন জায়গায় সিগন্যাল পড়ে, যেটা ওই দেশে ইশারা বলে। আমরা বলি যে ইশারা দেয়া মানে সংকেত দেয়া, তো আমরা ইংরেজিতে বলি সিগন্যাল মানে সংকেত। তো ওই দেশগুলোতে এগুলোকে ইশারা বলে আর কি। তো বিভিন্ন ইশারা পড়ে, ওই ইশারাগুলোতেও কিন্তু গাড়ি দাঁড়িয়ে থাকে। এই সব কিছু মিলাই পায়ে হাঁটা 15 মিনিটের পথ গাড়িতেও 15 মিনিট বা তার বেশিও কখনো কখনো লেগে যায়। ওদিক দিয়ে যদি পায়ে হেঁটে কেউ আসতে চায়, অর্থাৎ ওই সেইলিয়া থেকে মাইজারে যেখানে ইমন ভাই রয়েছেন, তো পায়ে হেঁটে আসতে চাইলে একটা বিশাল বড় মাঠ পড়ে, এরপর 2 মিনিট যদি হাঁটা যায় তাহলে ইমন ভাইয়ের কাছে চলে আসা যায়। এই যে কাউসার ভাই, উনি সেইলিয়া থেকে মাঝে মাঝে হেঁটেই ইমন ভাইয়ের কাছে চলে আসেন। আর এই কাউসার ভাই যেখানে থাকেন সেখানকার একটা বর্ণনা না দিলেই নয়, তাহলে ঘটনাটা বুঝতে সুবিধা হবে। এই এলাকাটা অর্থাৎ এই যে সেইলিয়া, এটায় জনসংখ্যা খুবই কম। শোনা যায় যে এই এলাকায় নাকি আগে অনেক চুরি ডাকাতি হতো। দিনের বেলাতেও এখানে লোকজন কম দেখা যায়, খুব নীরব এলাকা। এখনো কিছু পরিত্যক্ত ঘরবাড়ি পড়ে রয়েছে, তবে নতুন কিছু বিল্ডিং এর কাজ হচ্ছে। তবে বেশিরভাগ বাড়িঘরই খালি বলা চলে। এখানে তো অনেকেই ধনী, ঘরবাড়ি বানিয়ে রেখেছে কিন্তু থাকে না, এই জন্য খালি থাকে অনেক বাড়ি। রাতের বেলা ওই বাড়িগুলোতে লাইটও জ্বলে না, কিন্তু ঘরবাড়ি নতুন। ঘটনাটি কিন্তু বেশি দিন আগে হয় না, 2025 সালের ফেব্রুয়ারি মাসের 10-11 তারিখের দিকে
কোন এক সন্ধ্যার পরে। তো কোন এক সন্ধ্যার পরে, সময়টা নির্দিষ্ট করে বলা মুশকিল, তবে সন্ধ্যা 7টার পর হবে এরকম একটা সময় হঠাৎ করে এই কাউসার ভাই ইমন ভাইকে ফোন দেন। ফোন দিয়ে বলেন যে, কিরে বন্ধু, ফ্রি আছিস কিনা? তখন বলেন যে হ্যাঁ ফ্রি আছি, আসবি নাকি? তো উনি বলেন যে হ্যাঁ আমি তাহলে আসি, তুই ওয়েট কর। এদিকে প্রায় 40 মিনিট হয়ে যায়, কাউসার ভাই আর আসে না, অথচ হাঁটা পথ কিন্তু 15 মিনিটের। উনি তো গাড়িতে আসবেন না, হেঁটেই আসবেন, সাধারণত ম্যাক্সিমাম সময় হেঁটেই উনি আসেন। আর 40 মিনিট হয়ে গেল, কাউসার ভাই ইমন ভাইকে ফোন দেন নাই। আর ইমন ভাই যখন দেখলেন যে অনেকটা সময় পার হয়ে গেছে, কতটুকু দূরত্ব অতিক্রম করেছেন এটা জানার জন্য আবার ইমন ভাই কাউসার ভাইকে ফোন দিচ্ছেন, কিন্তু উনি কল ধরছেন না। ঘন্টা খানেক পর এই কাউসার ভাই ইমন ভাইকে ফোন দিয়ে বলেন যে, বন্ধু তুই একটু তাড়াতাড়ি এই কাছাকাছি যে পেট্রোল পাম্পটা আছে আমি ওইখানে আছি, তুই একটু এদিকে আয়। তখন ওর কণ্ঠস্বর শুনে ইমন ভাই বুঝতে পারেন যে ও খুব আতঙ্কিত অবস্থায় আছে, কোনো সমস্যা হলো কিনা। উনি ফোনে বলেন, এই বল কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? তখন কাউসার ভাই বলেন যে হয়েছে, তুই আয় আমি বলতেছি। তো উনি মনে করছেন যে হয়তোবা কোনো পুলিশি ঝামেলা টামেলা হয়েছে কিনা, এরকম কিছু। তো উনি দ্রুত সেখানে ছুটে গিয়েছেন। ওখানে যাওয়ার পরে দেখেন যে পেট্রোল পাম্পের এক পাশে একটা চেয়ারে কাউসার ভাই বসে আছেন। ওই পাম্পেরই 3-4 জন স্টাফ তাকে ঘিরে ধরে রেখেছে। আর কাউসার ভাইয়ের চোখে মুখে খুবই ভয়ঙ্কর একটা আতঙ্কের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ওখানে যাওয়ার পরে বুঝতে পারলেন ইমন ভাই যে এখানে কোনো পুলিশি ঝামেলা হয় নাই। তাহলে সমস্যাটা কি? জিজ্ঞেস করলেন যে ঘটনা কি হয়েছে। তখন এই কাউসার ভাই বলতে থাকেন ইমন ভাইকে যে উনি যখন বাসা থেকে বের হয়েছেন ইমন ভাইয়ের কাছে আসার জন্য, তো উনি চিন্তা করেছিলেন যে হেঁটেই যাবেন। পরে মনে হলো না, এখন হেঁটে যাব না, দেখি একটা ট্যাক্সি ক্যাবে উঠে যাই। পরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, ট্যাক্সি ক্যাব আর পেলেন না। তো এখানে কিছুটা সময় চলে গেছে। তারপর ভাবলেন যে দূর, হেঁটেই চলে যাই, সবসময় তো হেঁটেই যাই, এতক্ষণে হেঁটেই চলে যেতে পারতাম। উনি যখন হেঁটে আসছিলেন, হেঁটে আসার জন্য একটা শর্টকাট পথ ধরেছিলেন। ওই পথে পরিত্যক্ত কিছু বাড়িঘর ছিল। তো উনি যখন ওই বাড়িঘরের পাশে থাকা রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন, হঠাৎ করে উনি দেখলেন বোরখা পরা একজন মহিলা কোত্থেকে যেন হঠাৎ করে হাঁটতে হাঁটতে ওনার সামনে চলে আসলো। সামনে চলে আসার পর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, খুব স্পিডে হাঁটছে বলে মনে হচ্ছে। তবে তার হাঁটার স্টাইলটা দেখে মনে হচ্ছে না সে স্পিডে হাঁটছে। তবে এই স্পিডে হেঁটে কাউসার ভাইয়ের আগে যাওয়ার কথা না থাকলেও কেন জানি সে আগে চলে যাচ্ছে। কাউসার ভাই চিন্তা করলেন, কি ব্যাপার, এই মহিলাটা হঠাৎ করে কোত্থেকে আসলো? এভাবে তো হুট করে আমার সামনে চলে আসার কথা না। আর সে যদি হেঁটেই আসে, আমার তো দেখার কথা, আমি তো কিছুই দেখলাম না। আশেপাশে তো কয়েক কিলোমিটার মধ্যে শুধু খালি মাঠ। তো যাই হোক, উনি ভাবলেন যে ঘটনাটা কি, এটা কি মানুষ না অন্য কিছু? এমনি তো নির্জন জায়গায় জিন ভূতের গল্প তো উনি শুনেছেনই। তো উনি দেখলেন যে এই মহিলাটা হেঁটে হেঁটে বেশ কিছুটা দূরে চলে গেল। কাউসার ভাই ভাবলেন যে ছিল হয়তো আশেপাশে, আমি খেয়াল করি নাই, কোনো জিন টিন কিছু না, মানুষই হবে। লোকজন এই এলাকায় কম, তাতে কি মানুষের কি কাজ থাকতে পারে না? এই জন্য তো বের হয়ে যায়, তখন তো রাতও বেশি না। তো উনি আবার হাঁটতে শুরু করেছেন। উনি একটা খালি বাড়ির সামনে যখন চলে এসেছেন, ওটা পরিত্যক্ত বাড়ি না, বাট খালি বাড়ি, তবে পুরনো বাড়ি। উনি দেখতে পেলেন যে ওই যে বোরকা পরা মহিলাটা, এই মহিলাটা ওই বাড়ির মধ্যে যে বারান্দা, ওখানে হাঁটাহাঁটি করছে। তো এই মহিলাটা কেন এই বাড়ির মধ্যে ঢুকলো এই রাতের বেলা, এটা ওনার বোধগম্য হলো না। এটা দেখার পর উনি আরো জোরে জোরে হাঁটা শুরু করছেন, তাড়াতাড়ি এলাকা পার হই। যখনই ওই বাড়িটা উনি ক্রস করছেন, তখনই ওই মহিলাটা হঠাৎ করেই ওখানকার স্থানীয় যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে এই কাউসার ভাইকে ডাক দেন। কাউসার ভাইয়ের নাম ধরে তো ডাক দেন নাই, মানে নাম ধরে ডাক দেওয়া ছাড়াও অনেক সময় মানুষকে ডাকা যায় না, ঠিক ওইভাবে। তো যেটার অর্থটা এরকম হয়, এই যে ভাই একটু আসেন তো এইদিকে, একটু দেখে যান তো, এরকম আর কি। তো ওখানকার ল্যাঙ্গুয়েজে মুদির তালসুপ এরকম একটা শব্দ আর কি, তো এরকম বলেন। তো বুঝতে পেরেছেন যে আসলে কি বলেছেন। এই ডাক শোনার পর কেন জানি উনি একটা ঘোরের মধ্যে চলে যান। উনি ভুলেই গেছেন যে উনি কোন দিকে যাবেন। উনি কি করেছেন, ওনার গন্তব্য ভুলে উনি বাড়ির দিকে যাওয়া শুরু করেছেন। এটা যে জিন ভূত কিছু হতে পারে, এটা কিন্তু ওনার আসলে খেয়াল নাই। উনি তো বাড়ির মধ্যে ঢুকে পড়েছেন। ঢোকার পর হঠাৎ করে শরীরটা একটা ভয়ে আতঙ্কে ঝাঁকি দিয়ে ওঠে। ঝাঁকিটা তখনই দেয় যখন উনি শুনতে পান
বাজে ধরনের আর খুবই জোরে কর্কশ শব্দে একটা মহিলার হাসি। এত বাজে, জোরে এবং কর্কশ মহিলার হাসি উনি আগে কখনোই শোনেন নাই। উনি দেখেন ওই মহিলাটা ওনার ঠিক সামনে বসে আছে, বড় একটা সাহান বলে আরবিতে, মানে ওই এলাকার যে অ্যারাবিক শব্দ, আর বাংলা আমরা বিশাল বড় গামলা বলি বা বোল বলি, এরকম একটা কিছু সামনে নিয়ে বসে আছে। ওর ভেতর থেকে কিছু একটা নিয়ে সে খাচ্ছে, আর প্রচন্ড রকমের বাজে দুর্গন্ধ আসছে। ওই দুর্গন্ধে উনি ওখানে সাথে সাথে বমি করে দেন। ওই মহিলাটা নাকি আবার হাসি দিয়ে বলে তাল ইজলিস, যার মানে হচ্ছে আমার পাশে এসে বসো। উনি খেয়াল করলেন যে ওই মহিলার দুটো চোখ ছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না। দুটো চোখ খুবই সাদা সাদা, স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু তার নাক মুখ অন্য কিছু যে আছে ওটা খুব একটা বোঝা যাচ্ছে না। আছে হয়তো, কিন্তু বোঝা যাচ্ছে না খুব একটা, চোখটাই বোঝা যাচ্ছে। এইটা দেখে উনি আল্লাহর নাম নিয়ে দিয়েছেন এক দৌড়ে এই পেট্রোল পাম্পে এসে বসে পড়েছেন। তখন উনি খুব হাঁপাচ্ছিলেন। তো এক ভাই, উনিও বাংলাদেশি, দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করেন ভাই কি হয়েছে। তখন ওনাকে এই ঘটনা বলে। তখনই বলে আরে ভাই আপনি ওই দিক দিয়ে আসতেছেন, আবার ঘরের মধ্যে ঢুকে গেছেন। আমরা তো দিনের বেলায় ওইদিকে হাঁটাহাঁটি কম করি, দিনের বেলায় ওদিক দিয়ে হাঁটতে গেলে কেমনটা ভয় ভয় লাগে, আর এমন ঘটনা এখানে অহরহ ঘটে। তো যাই হোক, এরপর ইমন ভাই উনি আর কাউসার ভাইকে নিয়ে ওনার এখানে নিয়ে আসেন নাই। ওখান থেকে একটা গাড়ি নিয়ে, অল্প পথ, তারপরও গাড়ি নিয়ে কাউসার ভাইয়ের বাসায় পৌঁছে দিয়ে এসেছিলেন। পরের দিন এই ইমন ভাই উনি ওনার বাসার কাছের একজন হুজুর, ওখানে মতুয়া বলে, তো এরকম একজন হুজুরকে উনি সাথে নিয়ে গিয়েছেন, যিনি কোরআনে হাফেজ, ঝাড়ফুঁকও জানেন, রুকিয়া করতে জানেন। তো উনি ভাইকে গিয়ে রুকিয়া করে দেন, বলেন যে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। তো ঘটনাটা এখানে শেষ হলেও এখানে একটা ভালো লেসন এই কাউসার ভাইয়ের জন্য আর ইমন ভাইয়ের জন্য ছিল, আর সেটা আমাদের জন্য নিশ্চয়ই রয়েছে। সেটা হচ্ছে এর বেশ কয়েকদিন পর বলতে এর পরের সপ্তাহ বৃহস্পতিবার ইমন ভাই কাউসার ভাইয়ের বাসায় যান। যেহেতু আগের সপ্তাহে কাউসার ভাই আসতে গিয়ে কোনো ঝামেলা হয়েছে, ইমন ভাই কাউসার ভাইয়ের বাসায় যান। যাওয়ার পরে দেখলেন যে কাউসার ভাইয়ের এই এক সপ্তাহে তার চেহারায়, তার অঙ্গভঙ্গিতে মনে হলো পরিবর্তন এসেছে। উনি বেশ গম্ভীর। ইমন ভাই চিন্তা করলেন যে কি ব্যাপার, ওই ঘটনার পরে কোনো মানসিক সমস্যা হলো কিনা। কিন্তু না, কাউসার ভাই যেটা বললেন সেটা রীতিমতো একটা ভালো কথা ছিল। কাউসার ভাই বললেন যে দেখ বন্ধু, আমি যে জিনিসটা দেখলাম কি যে ভয়ঙ্কর তা আমি বুঝতে পারছি। পাপীদের জান কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাম নাকি খুবই ভয়ঙ্কর ভাবে উপস্থিত হবেন। এটা মৃত্যু যন্ত্রণাকে আরো বহুগুণ বাড়িয়ে দেবে। জিনেদের চেহারা যদি এরকম ভয়ঙ্কর হয়, যেটা দেখে মানুষ মারাই যায়, তাহলে না জানি আজরাইল আলাইহিস সালামের চেহারাটা জান কবজের সময় কতই না ভয়ঙ্কর হবে। যদি আমরা পাপী হই, নিঃসন্দেহে পাপী, কত পাপের মধ্যে ডুবে আছি, আমাদের সামনে আজরাইল আলাইহিস সালাম যদি এই রূপে আবির্ভূত হয় তখন কি হবে, এটাই আমি গত এক সপ্তাহ ধরে ভাবছি। আর এই ভেবে ভেবে অনেক কিছু পরিবর্তন করছি। আমার অভ্যাসের, নামাজ পড়তাম ইরেগুলার হয়ে যেত, টাইমলি পড়তাম না, এখন আমি পড়া শুরু করছি। তো এই কথা শোনার পর এই ইমন ভাই, কাউসার ভাই যখন এটা বললেন, ইমন ভাই যখন শুনলেন, ওনার মধ্যে একটা পরিবর্তন চলে আসে যে আসলেই তো তাই, আসলেই নেককারদের জান কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাম খুব সুন্দর সুরতে হাজির হবেন, আর পাপীদের জান কবজ করার সময় কতই না ভয়ঙ্কর রূপে হাজির হবেন। তাহলে সেই ভয়ঙ্কর রূপটা আমরা সহ্য করতে কি পারবো? পারবো না। জিনেদের ভয়ঙ্কর রূপ আমরা সহ্য করতে পারি না। যে জিনেদের জান কবজ আজরাইল আলাইহিস সালাম করে থাকেন, তাহলে সেই ভয়ঙ্কর রূপটা কেমন হবে? তো এটা ভাবার পর ওনারা দুজনই ওনাদের আমলে অনেক পরিবর্তন নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। এই ঘটনায় মূলত ওনাদের মনোজগৎ এবং আধ্যাত্মিক জগতের পরিবর্তন হয়েছিল। এই ঘটনাটা ওনাদের জন্য খুব ভালো একটা উদাহরণ হিসাবেই ওনাদের জীবনে এসেছিল। বিশেষ করে প্রথমে কাউসার ভাইয়ের জীবনে,
পরবর্তীতে কাউসার ভাই যেই উপলব্ধিটা করেছেন সেটা ইমন ভাইয়ের মধ্যেও এটা জাগ্রত হয়। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা আমাদের জন্য নিঃসন্দেহে একটি শিক্ষণীয় ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি লালমিনহাট থেকে। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন জাহিদ। জাহিদের বাড়ি হচ্ছে কুড়িগ্রামের চিরমারি এলাকায়। তো ব্রহ্মপুত্র নদের ধারের এই ঘটনাটি আসলে জাহিদ ভাইয়ের জীবনে একটা ভয়ানক একটা অভিজ্ঞতা। তিনি সেই ঘটনাটা শেয়ার করেছেন। আমি চেষ্টা করবো তার মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। তো জাহিদ ভাই এক রাতে তার নৌকা নিয়ে ব্রহ্মপুত্রের এক শান্ত মোহনায় মাছ ধরতে গিয়েছিলেন। তখন ছিল ভরা বর্ষাকাল। তো জাহিদ ভাইয়ের সাথে ছিল তার ছোট ভাই। তারা নৌকায় চড়ে জাল ফেলে চুপচাপ বসেছিলেন বড় কোনো মাছের আশায়। তো রাত তখন গভীর, চারপাশে একদম নিস্তব্ধ। তো জাহিদ ভাই লক্ষ্য করলেন তাদের নৌকার চারপাশে পানিটা ধীরে ধীরে রূপালী রং হচ্ছে এবং কোনো চাঁদের আলো ছিল না, আকাশে ছিল মেঘলা, কিন্তু পানির নিচ থেকে এক ধরনের মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছিল, দেখা যাচ্ছিল। তো জাহিদ ভাই ভাবলেন যে হয়তো পানির নিচে প্রচুর ইলিশ মাছ এসেছে, কারণ ইলিশের গায়ে রূপালী আভা মাঝে মধ্যেই পানিতে প্রতিচ্ছবি তৈরি করে। তো তিনি জাল টানতে শুরু করলেন, কিন্তু জালটা তোলার সময় দেখলেন সেটা অদ্ভুতভাবে হালকা, মনে হচ্ছে জালে কোনো কিছুই নেই। কিন্তু যখন পুরো জালটা নৌকায় তুললো, জাহিদ ভাই এবং তার ছোট ভাই অবাক হলেন। দেখলেন যে জালের মধ্যে তিনটা গিটে গিটে ছোট ছোট এমন কিছু মাছ আটকে আছে যা তারা আগে কখনো দেখেনি। মাছগুলো দেখতে অনেকটা ইলিশের মতো, কিন্তু আকারে খুবই ছোট, এবং তাদের শরীর থেকে সেই রূপালী আলো বের হচ্ছে বা বিকরিত হচ্ছে। সবচেয়ে অবাক করা রাসেল ভাই, মাছগুলো জালে আটকা থাকার পরেও ছটফট করতেছে না। তারা যেন এক দৃষ্টিতে জাহিদ ভাইয়ের দিকে তাকিয়েছিল। জাহিদ ভাই যখন একটা মাছ হাতে নিলেন, তখন অনুভব করলেন মাছটা প্রচণ্ড গরম, যেন এই মাত্র চুলা থেকে নামানো হয়েছে। জাহিদ ভাই বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মাছ না, নাকি অন্য কিছু, তিনি বুঝতেও পারলেন না। তো জাহিদ ভাই মাছটা হাত থেকে ছেড়ে দিতেই দেখলেন যে সেটা পানিতে পড়ার সাথে সাথে একটা অদ্ভুত কাণ্ড ঘটলো। মাছটা ডুবে না গিয়ে পানির উপরেই গোল হয়ে ঘুরতে শুরু করলো এবং তার শরীর থেকে বের হওয়া আলোটা আরো তীব্র হয়ে উঠলো। তো জাহিদ ভাইয়ের ছোট ভাই ভয়ে জাল ছেড়ে নৌকার কোনায় গিয়ে বসলো, কারণ জালের ভেতরে থাকা বাকি ছোট মাছগুলো তখন একযোগে একটা অদ্ভুত শব্দ করতে শুরু করেছে, ঠিক যেন কাচের ওপর কেউ পাথর দিয়ে ঘষতেছে এইরকম। তো জাহিদ ভাই দেখলেন তাদের নৌকার চারপাশে দিয়ে পানির নিচে বড় বড় কিছু অবয়ব দ্রুত গতিতে যাতায়াত করতেছে। সাধারণত বড় মাছ গেলে পানি উল্টাপাল্টা হয়, কিন্তু এক্ষেত্রে পানি ছিল একদম স্থির। শুধু সেই রূপালী আলোগুলো সুতোর মতো এদিক ওদিক ছড়িয়ে পড়তেছিল। তো জাহিদ ভাই লক্ষ্য করলেন যে মাছটি তিনি পানিতে ছেড়েছেন সেটিকে কেন্দ্র করে আরও শত শত মাছ উপরে ভেসে আসতেছে। তারা কোনো নড়াচড়া করছে না, শুধু স্থির হয়ে তাদের নৌকার দিকে মুখ করে আছে। তো হঠাৎ করেই বাতাসের গন্ধটা যেন পাল্টে গেল। নদীর যে একটা গন্ধ থাকে বা ফ্রেশ আবহাওয়া, সেটা বদলে গিয়ে কিরকম একটা ধূপ বা সুগন্ধির ঘ্রাণ পাওয়া শুরু করলো তারা দুজন। জাহিদ ভাই অনুভব করলেন নৌকাটা ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে, যেন কেউ নিচ থেকে নৌকাটাকে টেনে ধরে আছে। তিনি দেখলেন নৌকার গ্লুয়ের উপর সেই ছোট্ট মাছগুলো একটি লাফ দিয়ে উঠলো এবং তার মুখের ভিতর থেকে একটা উজ্জ্বল স্ফটিকের মতো দানা মেঝের উপর পড়ে গেল, নৌকার মেঝেতে পড়ে গেল। জাহিদ ভাই যখন দানাটা হাতে নিলেন, তখন তার ছোট ভাই চিৎকার করে উঠল। সে আঙুল দিয়ে নদীর মাঝখানের দিকে ইশারা করলো জাহিদ ভাইকে দেখার জন্য। তো জাহিদ ভাই দেখলেন নদীর যেখানে মোহনায় মিশেছে সেখান থেকে একটা বিশাল রূপালী ঘূর্ণি তাদের নৌকার দিকে ধেয়ে আসতেছে। কিন্তু আশ্চর্যের বিষয় রাসেল ভাই, সেই ঘূর্ণি থেকে কোনো গর্জন শোনা যাচ্ছিল না, কোনো শব্দ শোনা যাচ্ছিল না। তো পুরো পরিবেশটা ছিল একদম নিস্তব্ধ। জাহিদ ভাই বুঝতে পারলেন তারা এমন কিছু দেখে ফেলেছে যা সাধারণ মানুষের চোখে আসলে দেখা উচিত নয়।
বা না দেখাই ভালো। তো জাহিদ ভাই সেই মোহনার দিকে তাকিয়ে দেখলেন সেই বিশাল রূপালী ঘূর্ণিটা কোনো সাধারণ পানির স্রোত নয়। ঘূর্ণিটির ভিতর থেকে অসংখ্য মাছ লাফিয়ে উঠতেছে, আর তাদের গায়ের সেই রূপালী আলো মিলে পুরো জায়গাটা দিনের মতো উজ্জ্বল করে ফেলেছে। জাহিদ ভাই বুঝতে পারলেন নৌকাটি এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই, সেটি নিজে থেকেই ঘূর্ণির দিকে এগোতে শুরু করতেছে। তো ছোট ভাই ভয়ে নৌকার পাটাতন আঁকড়ে ধরল। নৌকাটি যখন ঘূর্ণির একদম কাছাকাছি চলে গেছে, তখন জাহিদ ভাই লক্ষ্য করলেন পানির নিচ থেকে একটি বিশাল আকৃতির মাছের পিঠ ভেসে উঠেছে। মাছটির লম্বায় প্রায় তাদের নৌকার সমান। মাছটির আঁশগুলো সাধারণত মাছের মতো নয়, সেগুলো দেখতে অনেকটা নিপুণভাবে খোদাই করা ধাতব পাতের মতো। তো সেই বিশাল মাছটি স্থির হয়ে জাহিদ ভাইয়ের নৌকার সমান্তরালভাবে চলতে লাগলো। জাহিদ ভাই লক্ষ্য করলেন মাছটির চোখের মণি ছিল গাঢ় নীল, এবং সেই দৃষ্টিতে কোনো হিংস্রতা ছিল না, ছিল একটা অদ্ভুত গম্ভীর্য। তো ঠিক ওই সময়ে নৌকার গুলোইয়ের উপর পড়ে থাকা সেই উজ্জ্বল স্ফটিকের মতো দানাটি থেকে তীব্র আলো বেরোতে শুরু করলো। জাহিদ ভাই দেখলেন সেই ছোট্ট মাছগুলো এখন আর শব্দ করছে না, বরং তারা সারিবদ্ধভাবে বিশাল মাছটির চারপাশে এক ধরনের বৃত্ত তৈরি করতেছে। তো জাহিদ ভাই লক্ষ্য করলেন তাদের নৌকার ভিতরে থাকা জালটি এখন পুরোপুরি শুকিয়ে গেছে, অথচ কিছুক্ষণ আগেই সেটি ছিল পানি এবং কাদাময়। তো ব্রহ্মপুত্রের সেই মোহনায় তখন এক অদ্ভুত নীরবতা বিরাজ করতেছিল। জাহিদ ভাই অনুভব করলেন সেই বিশাল মাছটি যেন তাদের ভিতরে কোনো কথা বলতেছে, এবং কোনো শব্দ নেই, কিন্তু তিনি স্পষ্ট বুঝতে পারলেন মাছটি চাইছে তারা যেন এই স্ফটিকের দানাটি নিয়ে সেখান থেকে চলে যায়, এবং কোনোভাবেই যেন পিছনে না ফিরে তাকায়। তো জাহিদ ভাই কম্পিত হাতে স্ফটিকটি কুড়িয়ে নিলেন, এবং সাথে সাথে সেই বিশাল মাছটির লেজের এক ঝটকায় পানির গভীরে তলিয়ে গেল। সেই ঘূর্ণিটিও মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল, যেন যে সেখানে কিছুই ছিল না। জাহিদ ভাই দেখলেন তাদের নৌকাটি এখন নদীর পাড়ে খুব কাছে চলে এসেছে, অথচ মোহনাটি ছিল নদীর পাড় থেকে অনেক দূরে। তো জাহিদ ভাই নৌকাটি পাড়ে ভিড়িয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন যে এগুলো কি ঘটলো তাদের সাথে। তো তার ছোট ভাই তখনও ভয়ে কাঁপতেছে। জাহিদ ভাই হাতের মুঠোয় রাখা সেই স্ফটিকের দিকে তাকালেন। অদ্ভুত ব্যাপার হলো, নৌকা থেকে নামার সাথে সাথে স্ফটিকের সেই তীব্র আলোটা কমে গেল, কিন্তু সেটাই এখন কুসুম গরম ভাতের মতো একটা আরামদায়ক উত্তাপ ছড়াচ্ছে। তারা দুজনে যখন বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন, জাহিদ ভাই অনুভব করলেন তার শরীরটা অনেক হালকা লাগছে। পথে কোনো লোক ছিল না, কিন্তু জাহিদ ভাইয়ের মনে হচ্ছিল নদীর দিক থেকে আসা বাতাসটা তাকে ফিসফিস করে কিছু একটা বলছে। তিনি তার পকেটে হাত দিয়ে দেখলেন সেই স্ফটিকটি এখন গলে গিয়ে একটা স্বচ্ছ পাথরের রূপ নিয়েছে। তো বাড়িতে পৌঁছানোর পর জাহিদ ভাই পাথরটিকে একটি স্টিলের বাটিতে রাখলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন বাটিতে রাখা স্বচ্ছ পাথরটি থেকে ছোট্ট পানি বিন্দু চুইয়ে পড়ছে। তিনি অবাক হয়ে দেখলেন সেই সামান্য পানি থেকে সারা ঘরে ব্রহ্মপুত্র নদের সেই তাজা মাছ আর উপর ধূপের মিশ্রিত ঘ্রাণ পাওয়া যাচ্ছে। সেই রাতে জাহিদ ভাই যখন ঘুমানোর চেষ্টা করেছিলেন, তিনি দেখলেন সেই বিশাল নীল চোখের মাছটি আবার তার সামনে এসেছে। মাছটি এবার কোনো সংকেত দিচ্ছিল না, বরং স্থির হয়ে জাহিদ ভাইয়ের দিকে তাকিয়েছিল। স্বপ্নে জাহিদ ভাই বুঝতে পারলেন এই পাথরটি কোনো সাধারণ বস্তু নয়, এটি ব্রহ্মপুত্রের সেই দুর্লভ মোহনার একটি অংশ, যা হয়তো হাজার বছরে একবার কারো ভাগ্য জোরে। কিন্তু এই একই সাথে তার মনে এই ধরনের ভয়ও কাজ করতে লাগলো যে এটা দিয়ে তিনি কি করবেন, এটা কি তার কাছে রাখলে সে নিরাপদ থাকতে পারবেন। তো কোনো কিছু চিন্তা না করে তার পরের দিন তিনি সেই স্ফটিকটি, যে দানার মধ্যে যে জিনিসটা, আমরা বাংলা ভাষায় এটাকে পুঁতি বলি, বা অনেকেই কি বলে, অনেকেই অনেকভাবে বলে। তো তিনি হলো সেই জিনিসটাকে পুনরায় সেই নদীর পাড়ে যান এবং সেই এর মধ্যে ফেলে দিয়ে আসেন। তো ফেলে দেওয়ার পর থেকে আসলে সেদিনের রাত তিনি আর কোনো স্বপ্ন দেখেননি, আর তার সাথে আসলে কোনো ধরনের আর ঘটনাও ঘটেনি, এবং তারা দুজনেই নিরাপদ থাকেন। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আসলে এই ধরনের ঘটনাগুলো একটু বিশ্বাস করা কঠিন, কারণ এখানে রূপক জিনিসটা বেশি। আসলে যাদের সাথে ঘটে তারা এই জিনিসটা বুঝতে পারে। তো আমি চেষ্টা করেছি এটা, যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে তার বাসা হচ্ছে কুড়িগ্রামে চিরমারি এলাকায়। জাহিদ ভাই আমাকে আসলে যেভাবে চেষ্টা করেছেন, আমি তার মতো করে চেষ্টা করেছি ঘটনাটা শেয়ার করার।
তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।